বাসার ঘরে আমার বস চাঁদনিকে দেখে আমি যেন আকাশ থেকে মহাকাশে পড়লাম। যে বস আজকে আমার বিয়ে জেনেও আমাকে ছুটি দেয়নি, বিয়ের দিন আমাকে হাফবেলা কাজ করতে হয়েছে। সেই কষ্টে আমার মোটটা এক বিন্দু পরিমাণ ভালো ছিল না। তার মধ্যে বাসা ঘরে এত বড় সারপ্রাইজ যেন কল্পনাই করিনি। আবার দেখি বস বিয়ের শাড়ি গহনা পরে ল্যাপটপ আর ফাইল নিয়ে কিছু কাজ করছে। তাহলে এসব কিছু আমার বসের কাণ্ড কারখানা। এটা কি করে সম্ভব? বুঝতে পারছি দোষ আমার মা বাবার ভিতরে। ওদের টাকা দেখলেই মাথা ঠিক থাকে না। নিশ্চয় চাঁদনি টাকা লোভ দেখিয়েছিল। আর বাবা মা আর কি না করতে পারে? কিন্তু বস আমাকে বিয়ে করলো কেন? কোনোদিন তো বসের সাথে হাসি দিয়ে দু একটা কথা বলেনি। সবার সাথে যেমন আচরণ, আমার সাথে তেমন আচরণ। কি দেখে বস আমাকে বিয়ে করে ফেললো কিছুই বুঝতে পারছি না। যতটুকু মনে আছে, অফিসে সবার কাছ থেকে শুনেছি বস খুব স্বার্থপর মানুষ। নিজের স্বার্থ হাসিল হলেই বস তাকে ভুলে যায়। তাহলে কি আমি তার ফাঁদে পা দিয়েছি, তাই বলে একেবারে বিয়ে করে ফেলবে? নাকি কোনো মিস্টেক হচ্ছে? ভুলের কোনো সম্ভাবনা নেই, কারণ এখানে চাঁদনি কবুল বলে এসেছে। চাঁদনি তেমন সুন্দরী না, চিকন, বলে না ছোট মরিচের ঝাল বেশি, সেই অবস্থা। ওর ফ্যামিলি সম্পর্কে তেমন কিছু জানি না, কারণ প্রয়োজন মনে করিনি। চাঁদনিকে আমাকে ভালোবাসে আমি তো কিছুই বুঝতে পারি নাই। আমার কাজ ছিল শুধু অফিসে যাওয়া, বসে কাজ করা, আর বাসায় ফিরে আসা, এতটুকু। এর মধ্যে একটা মেয়ে আবার প্রেমে পড়ে গেল, সেটা আবার বস। ভাবতে নিজেকে স্পেশাল মনে হচ্ছে। 25 বছরে আজ পর্যন্ত কোনো মেয়ের সংস্পর্শে যায়নি, যায় না। প্রথম হাতের ছোঁয়া কেমন হবে পূর্বের কোনো প্ল্যান নেই বলে বাসাঘরে ঢুকে গেলাম। যাই হোক, আমি আস্তে আস্তে করে খাটে গিয়ে বসলাম। আমি খাটে কাছে গেলে চাঁদনি ফাইল আর ল্যাপটপ বন্ধ করে মাথায় ঘোমটা দিয়ে প্রকৃত বউয়ের মতো বসলো। আমিও মাথা থেকে ঘোমটাটা নামালাম এবং আমার পায়ে ধরে সালাম করলো। আমি আমার মানিব্যাগটা থেকে তার হাতে কিছু দিলাম। আমি আমার মানিব্যাগটা তার হাতে দিলাম। আবার খাটে গিয়ে বসলো। আমি শুকনো গলায় বললাম, বস আপনি এখানে? নিশ্চয় কোথায় ভুল হচ্ছে। আপনার নামটা জানি কি? কি পুরো কপাল আমার, এমন একটা মেয়ে কপালে জুটলো আমার নামটাও জানে না। আমি হতাশ কণ্ঠে বললাম, তাফিম ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সব বুঝিয়ে বলি। বলেন। আসলে আমাদের কোম্পানিটা অনেক ডাউনে আছে, কিন্তু আপনি কোম্পানিতে জয়েন হওয়ার পর অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আমাদের কোম্পানিটা অনেক পরিবর্তন হয়েছে। আসলে আমি আপনাকে ধন্যবাদ দিতেই এখানে চলে এসেছি। ফালতু কথার আর জায়গা পান না। আপনি অফিসে আমার বস, এখানে আমার বউ। আমি যেভাবে বলবো সেভাবেই হবে। আমি শুনেছি আপনি এক স্বার্থপর মেয়ে। এখন বলেন, কোন স্বার্থে আমাকে বিয়ে করেছেন? জানি আপনার স্বার্থ হাসিল হলেই আমাকে ছুঁড়ে ফেলে দিবেন। আপনি এমন করছেন কেন? আপনাকে আমার অনেক ভালো লাগে, কিন্তু লজ্জায় কিছু বলতে পারিনি। দেখেন, আজ আর ফালতু কথা বলবেন না। মাথা এমনিতে গরম হয়ে আছে, কারণ আজকে বিয়ের দিন আমাকে দিয়ে কাজ করিয়েছেন। জীবনে শুনলাম না বিয়ের দিন কেউ কাজ করে, আবার এখানে আবার বউ হয়ে বসে আছেন। ভাবছিলাম সারপ্রাইজ দিব আপনাকে। যতটুকু আশা করেছিলেন তার চেয়ে বেশি সারপ্রাইজ পেয়েছি। বিশেষ করেন, আমি আপনাকে দেখতে পারি না। সারাটা দিন কাজ নিয়ে পড়ে থাকেন। অফিসের সবাই আপনাকে নিয়ে কানাঘোষা করে। দেখি চাঁদনি মাথা নিচু করে চুপচাপ বসে আছে। বছর আগের কীর্তিকলাপগুলো মনে হলেই মাঝে মাঝে শরীরটা কাটা দিয়ে ওঠে। একদিন প্রচণ্ড জ্বর আসছিল, ছুটি চাইলে কত কথা শুনিয়েছিল। উল্টে ঠেট দিল, যদি অফিস মিস করি তাহলে 1 মাসের বেতন কাটা হবে। বাধ্য হয়ে অফিসে অ্যাটেন্ড করতে হয়েছে। এই জ্বরের মধ্যে সে আবার আমাকে বাড়তি কাজ দিয়েছিল। ওই দিন কষ্টে আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। ভাবছিলাম মানুষ কী করে এতটা নিষ্ঠুর হতে পারে। শরীরের ভিতরে একটা জেদ চলে আসলো। আমি চাঁদনির গালে একটা ঠাসকা চর বসিয়ে দিলাম। ও ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। ওর ভিতরে চাপা কান্না আওয়াজ শুনতে পেলাম। বললাম, মনে আছে একবার আমি জ্বরের মধ্যে ছুটি চেয়েছিলাম, তখন আপনি অনেক খারাপ ব্যবহার করেছিলেন। সেই জন্য আমাকে মারবেন? হুম, সেদিনের কথা মনে হলেই আমার শরীর কাটা দিয়ে ওঠে। এত নিষ্ঠুর কী করে হতে পারেন আপনি? ওই মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনার কাছে যেহেতু প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ, তাহলে বিয়ে করতে আসছেন কেন? যান, গিয়ে কাজ করুন। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, তাহলে কি তার সাথেও এমন ব্যবহার করতেন? জানি না। আচ্ছা, ঘুমান। আপনার ঘুমানো বন্ধ। আপনি বসে বসে কাজ করবেন। বাসাতে বসেও উনি কাজ করেন। এমন আজবের কথা আমি জীবনে শুনিনি। আমিও আপনার পাশেই ঘুমাবো। পাগল নাকি? বাসর রাতটা আপনার পাশেই ঘুমাতে দিন। আমি বউয়ের জন্য একটা স্বর্ণের আংটি কিনেছিলাম। ভাবছিলাম এটা তাকে উপহার দিব,
কিন্তু এখন আমার চোখে সবচেয়ে বড় নিষ্ঠুর মানুষটা আমার বউ। যতই কিছু হোক আমার বউ তো, এটা তার হক। আমি নরম কণ্ঠে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার হাতটা দাও। চাঁদনি ভয়ে ভয়ে তার হাতটা এগিয়ে দিল। দেখি তার হাত কাঁপতেছে। আমি তার হাত স্পর্শ করলাম। নিজের ভিতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করলো। আমি তার হাতে একটা চুমু পুলো পেকে দিলাম। পকেট থেকে একটা স্বর্ণের আংটি পরিয়ে দিলাম তার আঙ্গুলে। দেখে চাঁদনি একটা হাসি দিয়ে বলল, অনেক ধন্যবাদ। আমি এটা চাঁদনিকে দেইনি, এটি আমার জীবনসঙ্গীকে দিয়েছি। আমি আপনার জীবনসঙ্গী। আমি বাঁকা হাসি দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। দেখি চাঁদনি গয়নাগুলো খুলে পাশে শুয়ে পড়ল। আমি চাঁদনি থেকে ফিরে বললাম, আচ্ছা, আপনি আমাকে বিয়ে করেছেন কেন? আমি ছাড়া তো আরও অনেক মানুষ আছে। আপনাকে আমার ভালো লাগে। আপনার ব্যবহার, কথাবার্তা খুবই ভালো লাগে আমার। সেই জন্যই আমি সোজা আপনার কাছেই চলে এসেছি। মা আব্বাকে কত টাকা দিয়েছেন? সেটা বলা যাবে না। ওকে, সেটা জানতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। আমাকে আপনার কেমন লাগে সেটাই তো বললেন না। বলে আর কি লাভ, যা হওয়ার হয়ে গেছে। আচ্ছা শুনুন, এই কাজটা আমি বুঝতে পারছি না কিভাবে করলে ভালো হবে। চাঁদের ল্যাপটপ আমাদেরকে এগিয়ে দিল। আমি চাঁদের হাত থেকে ল্যাপটপ নিয়ে বললাম, ধুর, রাখেন আপনার ল্যাপটপ। আমি চাঁদিকে ধরে আমার উপর উঠালাম। চাঁদের লম্বা লম্বা চুল আমার মুখের উপরে এসে পড়ল। আমি ফু দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম। তার চুল থেকে অদ্ভুত একটা গ্রান আসছিল। চাঁদনি আর আমার চোখ এক হলো। চাঁদনির লজ্জায় চোখ বন্ধ করে ফেললো। আমি চাঁদনির গোলাপি ঠোঁট দুটো নিয়ে দখলে রাখলাম। কত রাখলাম আমি জানি না। একসময় দেখি চাঁদনি আমাকে তার দুই হাত দিয়ে জড়িয়ে ধরে আছে আর আমার ঠোঁট দুটো কামড়ে ধরল। আমি তার মুখ থেকে ঠোঁট সরিয়ে বললাম, এই, আপনি ঠোঁটে কামড় দিলেন কেন? ব্যথা লাগলো তো? জীবনে এই প্রথম, তাই কিছু বুঝি না। আচ্ছা, সমস্যা নেই, এখন ঘুমান। চাঁদনি মুখটা কালো করে বলল। হুম। চাঁদনি আমার উপর থেকে নেমে গেল। আমাকে জোরে ধরে শুয়ে পড়ল। কতক্ষণ ঘুমালাম জানি না। ঘড়ি ধরে দেখি 3টা বাজে। চাঁদনি আমাকে জোরে ধরে ঘুমাচ্ছে। আমি একটু নড়াচড়া করাতেই চাঁদনি বলল, ঘুমে ধরছে না। হুম। চাঁদনি ঠোঁটে আবার আমার ঠোঁট রাখলাম। অনক্ষ রাখলাম, কিন্তু শেষের সময় নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি। চাঁদনি আমাকে ছাড়েনি। যা হওয়া দরকার তা হয়ে গেছে। পরদিন সকালে চাঁদনি বলতেছে অফিস থেকে ঘুরে আসবে। আমি বললাম, চলো, আমিও যাব। তাহলে আরো মজা হবে। হুম। চাঁদনির গাড়ি নিয়ে দুজনে কোম্পানিতে আসলাম। আমাদের দুজনকে একসাথে দেখে সবাই অবাক, যেন তারা নিজেদেরকে চিনতে পারছে না। অনেকের মুখে ভাব দেখে বুঝলাম আমাকে অনেক কিছু বলার আছে। আমরা দুজনে চাঁদনির অফিসে প্রবেশ করলাম। গিয়ে চেয়ারে বসলাম। এমন সময় চাঁদনি আমার কাছে এসে আমাকে কষে একটা চর দিল। বলল, এই কুত্তার বাচ্চা, এখানে কি করছিস? যা গিয়ে কাজে মনোযোগ দে। আপনি আমাকে চর মারলেন কেন? আর আমাকে কুত্তার বাচ্চা বললেন কেন? তো আপনাকে কি মানুষের বাচ্চা বলবো? চাঁদনি, আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? আমি আপনার স্বামী, সাবধানে কথাবার্তা বলেন। স্বামী আপনি ঘরে, এখানে আমি বস, আর আপনি বসের কথা শুনতে বাধ্য। ধুর, রাখেন আপনার বস। নাটক মারাচ্ছেন এখানে। স্ত্রীর উপর স্বামীর হক সবসময় এক, কোনো ভিন্নতা নেই। আমাকে ভিন্নতা শিখাতে আসবে না, এখন গিয়ে কাজ করেন। আমি বুঝতে পারছি না চাঁদনি আবার হঠাৎ কি হয়ে গেল। ও এমন করছে কেন? আমি চাঁদনির শরীর ধরে বললাম, চাঁদনি, এটা আমি, তাফিম, ভালো করে তাকিয়ে দেখো। চাঁদনি আমার হাত ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিল। আপনার তো সাহস তো কম না, আপনি আমার শরীরে হাত দিন। জানেন আমি কে? এক্ষুনি আপনাকে জেলে 14 শিকের ভিতরে ঢুকানোর ক্ষমতা আমার আছে। এখন কাজে যাবেন নাকি নাকি আমি সিকিউরিটি রাখবো? আপনি পাগল হয়ে গেছেন। এটা বলতে বলতে আমি বাইরে বেরিয়ে আসলাম। লুকিয়ে লুকিয়ে কোম্পানি থেকে বের হয়ে সোজা বাড়িতে চলে আসলাম। রাগের শরীর থেকে আগুন বের হচ্ছে। ও বস, তার বস আমি বের করব। আমাকে চর মারছে, আমাকে কুত্তার বাচ্চা বলছে। সে নিজেকে কি মনে করেছে? বস বলে সে তার হাজবেন্ডের উপর হাত তুলেছে? কাজ করানোর এত প্যারা মুখে বললেই হতো। আমার শরীর থেকে আগুন বের হচ্ছে। গোসলখানায় ঢুকে পড়লাম। আপাতত বাসায় কেউ নেই, কারণ মা আব্বা থাকে অন্য ফ্ল্যাটে। বিয়ের পর নিয়ত ছিল আলাদা হয়ে যাব। সেটার জন্য নিজে আলাদা ফ্ল্যাট ভাড়া করে নিলাম। পরিচয় দেওয়ার মতো কিছু নেই। আমি তাফিম, মা বাবার একমাত্র ছেলে। পড়ালেখা শেষ করে প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি 1 বছর। এখানে বন্ধুবান্ধব অনেক আছে। সবার সাথে না মিশলেও আদনানের সাথে একটু বেশি মেশা হয়। কিন্তু সে 1 সপ্তাহের জন্য কক্সবাজার গিয়েছে ঘুরতে। আমাকে কত জোর করলো যাওয়ার জন্য। আমি আমার কোম্পানি বসের
ব্যাপার বুঝিয়ে বললাম। পরে হঠাৎ করে মা এসে বলল 2 দিন পর আমার বিয়ে। আমিও ভাবলাম দেরি করে লাভ নেই, তাই কোনো আয়োজন ছাড়াই বিয়েটা হয়ে গেল। আমি এক নজর মেয়েকে দেখার প্রয়োজন মনে করিনি, কারণ দেখে লাভ কি, মা যাকে বলবে তাকেই বিয়ে করতে হবে। আর সুন্দরটা হলো সম্পূর্ণ প্রয়োজনের বাইরে, একটা হলেই হয়েছে, বাকিটা আল্লাহর হাতে। কিন্তু হলো কি এটা আমার সাথে, সবচেয়ে বাজে মানুষটি আমার বউ হলো। গত রাতে তো ভালো এনজয় করেছিলাম দুজনে, চাঁদি তো আমাকে ছাড়তেই চায়নি। আজকে অফিসে গিয়ে কী হলো সেটা ভেবে এখন শরীর থেকে আগুন বের হচ্ছে। মন চাচ্ছে চাঁদিকে কষে 2টা থাপ্পড় দিতে। আসুক আজকে বাসায়, বাসা না আসলে আমি বেঁচে গেলাম। দরকার হলে ওর কোম্পানিতে চাকরি করব না। চাঁদনি বউ হলো ঘরে আর অফিসে বস, এই বসই আজকে বের করব। বিকেলে শুয়ে ঘুমাচ্ছি, এমন সময় কলিং বেলের আওয়াজ হলো। আমি দরজা খুলে দেখে চাঁদনি। আমি কোনো কথা না বলেই আবার বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর উঠলাম। ও কোথায় গিয়েছে আমি ডাক দিলাম, চাঁদনি, এই চাঁদনি। চাঁদনি পাশের রুম থেকে দৌড়ে এসে আমার 2 পা জড়িয়ে ধরল, বলল, সরি তাফিম, আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে। আর আপনি কি করছেন? আমি নিজেও জানি না আমার কি হয়েছিল, আর কেনই বা আপনার সাথে এত খারাপ ব্যবহার করলাম। আপনি যে আমার জীবন সঙ্গী সেটা আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা বুঝলাম, এখন উঠেন, বসেন। আমি চাঁদনির শরীর ধরে বিছানায় আমার পাশে বসালাম। আমি বললাম, এখন বলেন অফিসে আপনার হয়েছিল কি, আর ওকে চর দিয়েছেন কেন? আমি নিজেও জানি না আমার কি হয়েছিল। আপনি ভুলে যাননি ওই সময় আপনি কি বলেছিলেন? ঘরে হলেন আমার বউ আর অফিসে বস, এটা আবার কেমন কথা? আমি নিজেও জানি না আমার কি হয়েছিল। মিথ্যা কথা, আপনি সব জানেন, আর ইচ্ছে করেই আপনি আমার সাথে এমন করেছেন। আমাকে সুন্দর করে বুঝিয়ে বললেই হতো। তাফিম, সরি, আমার ভুল হয়ে গিয়েছে। আর জীবনে যদি এরকম হয় তাহলে আমাকে যে শাস্তি দেবেন আমি সেটা মাথা পেতে নিব। মনে থাকবে তো? হুম। যান, খাবার রেডি করুন, খিদা লাগছে। আচ্ছা। চাঁদনি একটা হাসি দিয়ে চলে গেল। আমি কিছুই বুঝলাম না চাঁদনির আবার হলো কি। ও অফিসে অপমান করলো আর এখানে পায়ে পড়ে মাপ চাচ্ছে। আচ্ছা 2-1 দিন দেখি কি হয়। আবার যদি এরকম করে অফিসে গিয়ে, তাহলে চাঁদনি আমার বউ সেটা আমি ভুলে যাব। কিছুক্ষণ পর চাঁদনি খাবারের জন্য ডাক দিল, সবকিছু গরম গরম। আমি খাবার টেবিলে গিয়ে বসলাম, চাঁদনি আমার সাথে বসলো। দুজনে একসাথে খাওয়া দাওয়া করলাম। রান্না সত্যি অনেক ভালো হয়েছে, এটাই প্রথম চাঁদনি হাতের রান্না। আমি বললাম, রান্না খুব ভালো হয়েছে, কার কাছ থেকে শিখেছো? সত্যি? ইয়েস, আমি সাকসেস ইউটিউব থেকে। অনলাইনে এত ভালো রান্না শেখায়? হুম। যাও ফ্রেশ হও, আমি শুভ। ওকে। আমি বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম, ঘুমটা চোখে আসলো। এমন সময় খেয়াল করলাম চাঁদি বাথরুম থেকে ডাকছে। কাপড়গুলো দিয়ে যান না। কোথায় কাপড়? বেলকনিতে। আচ্ছা। বেলকনি থেকে চাঁদের কাপড়গুলো হাতে নিলাম, নাকের কাছে নিয়ে তার কাপড়ের ঘ্রাণ নিলাম। সত্যি অপূর্ব এক ঘ্রাণ নিয়ে শরীরের মধ্যে শিশির একটা অনুভূতি হলো। নিজেকে কন্ট্রোল করে বাথরুমে কাপড় দিয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর চাঁদি বাথরুম থেকে বের হলো, এসে চুলগুলো আছড়ালো। আমি উপরে শুয়ে আছি, আর চোখে চাঁদনির দিকে তাকিয়ে দেখছি। আর চোখে দেখার কি আছে, দেখলেই ভালো করে দেখেন। ধুর, এসব কি বলেন? কেন, গত রাতে কি করেছিলেন ভুলে গিয়েছেন? সবই আপনার দোষ। আপনি তো আমাকে ছাড়ছেন না। এখন আমার দোষ? এক মুহূর্ত আমাকে টাইম নেওয়ার সুযোগ দেননি, এখন বলে আমি সব করেছি। হাজাইরা কথা বাদ দিয়ে এখন পিছন থেকে আমার ব্রাটা লাগিয়ে দেন। আমি পারবো না। না, পারতে হবে। আপনি চেষ্টা করেন, পারবেন। আর এতদিন কি করে লাগিয়েছেন? এতদিন লাগিয়েছি ঠিকই, কিন্তু আজকেরটা পারছি না। তাড়াতাড়ি করবেন। চাঁদনি একেবারে আমার সামনে চলে এসেছে, হাত বাড়ালেই তার নরম গরম সুন্দর উন্মুক্ত পিঠটা। আমি তার ব্রাটা একটু টান দিয়ে হুক দুটো লাগিয়ে দিলাম। চাঁদনি বলল, এখন না প্লিজ, মাত্র গোসল করলাম, রাতের খাবার তৈরি করতে হবে। এখনো কি আমাকে আপনি করে বলবা? না, তাহলে আমাকে তুমি করে বলতে হবে। আচ্ছা। চাঁদনিকে ছেড়ে দিলাম। চাঁদনি আমার ঠোঁটে একটা চুমু খেয়ে রান্নাঘরের দিকে চলে গেল। আমিও ভাবলাম বাইরে থেকে ঘুরে আসি, কিন্তু ঘুরবো কোথায়? চা খেয়ে আসি। বের হওয়ার সময় চাঁদনি বলল, কোথায় যাও? বাহিরে। তাড়াতাড়ি আইসেন, আমার ভয় করে। আচ্ছা। আমি নিচে নামলাম, আমাদের ফ্ল্যাট 3 তলায়। আমি নিচে নেমে মোড়ে চায়ের দোকানে গেলাম। গিয়ে চা খেয়ে মাগরিবের নামাজ পড়ে আসার সময় চাঁদনির জন্য ফুচকা নিয়ে আসলাম। ফুচকা দোকানে অনেক ভিড় ছিল, যার কারণে একটা দেরি হয়ে গেল। এসে কলিং বেল টিপ দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিল। মনে হচ্ছে দরজার পাশে দাঁড়িয়েছিল।
দরজা খুলতেই কাঁদতে লাগলো। চোখ মুখের অবস্থা দেখে বুঝলাম ভয় পেয়েছে। আমাকে পেয়ে আরো জোরে কাঁদতে লাগলো এবং আমাকে জোরে ধরলো। আমি বললাম, কেঁদো না, এখন তো আমি আছি। সন্ধ্যার পর আর এক মুহূর্ত বাইরে থাকতে পারবা না। আচ্ছা দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। কি এটা? ফুচকা। এটা আবার কি? তুমি ফুচকা চিনো না? না, জীবনেও না। এসব কি ফুটপাতে বিক্রি করে? হুম। আসলে কি জানেন, এসব খাবার আমি জীবনে ছুঁয়েই দেখার টাইমই পাইনি, এত ব্যস্ততার মাঝে। তুমি জীবনে ফুচকা খাওনি, তাই আমি মনে করি তুমি প্রকৃত বাঙালি নারী হতে পারোনি। সেই তুমি যাই বলো, এখন আমাকে খাইয়ে দাও। আমি চাঁদির মুখে একটা দিলাম। চাঁদি খেয়ে বলল, ভালোই টেস্ট, আরো একটা দাও। চাঁদনি এক একটা করে সব খেয়ে ফেললো। বলল, এত তাড়াতাড়ি শেষ? আর একটু ঝাল হলে ভালো হতো। আমি তো ভাবছিলাম তুমি ঝাল কম খাও। এখন থেকে প্রতিদিন এটা আমি চাই। ওকে, কোনো সমস্যা নেই। আমি মোবাইল টিপছি, দেখে চাঁদনি ল্যাপটপে কি যেন কাজ করছে। ও আমার সাথে এক কাঁথার ভিতরে আসলো, এসে আমার কাঁধে মাথা রেখে ল্যাপটপে কাজ করতে লাগলো। আমি ভালো করে বুঝতে পারছিলাম ও কি করছে, কিন্তু তার কাজটা সুবিধার মনে হচ্ছে না। আমি তার হাত থেকে ল্যাপটপ নিয়ে কাজ করতে লাগলাম। চাঁদনি দেখতে লাগলো। 10 মিনিটে কাজটা শেষ করে ল্যাপটপ রেখে থেকে জড়িয়ে ধরলাম এবং তার নরম ঠোঁটে চুমু দিলাম। 1 ঘন্টা পর দুজনে বিছানা থেকে উঠে খাওয়া দাওয়া করলাম। পরে রাতে দুজনে ভালো এনজয় করলাম। সেসব ব্যাখ্যা করার চেয়ে না করাই ভালো। সকালে দুজনে গোসল করে খাওয়া দাওয়া করে একসাথে অফিসে গেলাম। আমি আমার টেবিলে বসে কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি চাঁদনি ফোন দিল। মিস্টার তাফিম, দেখে যান তো। দ্বিতীয় কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। চাঁদনি মনে হয় আমাকে আবার আপনি করে বলছে, আবার আমাকে মিস্টার করে বলে। আমি ওর হাজবেন্ড, আমাকে মিস্টার বলে, মাথাটা গেল নাকি? এসব ভাবতে ভাবতে আমি চাঁদনির অফিসের ভিতরে প্রবেশ করলাম। চাঁদনির মুখের দিকে তাকিয়ে বুঝলাম কার উপর প্রচণ্ড রেগে আছে। সেটা কি আমি? চাঁদনি বলল, তাফিম, আপনার গত এক সপ্তাহের কাজ দেখলাম। দেখে যেটা বুঝলাম সেটা হলো গত এক বছরের মধ্যেই সবচেয়ে বাজে কাজ করেছেন এই এক সপ্তাহে। অফিসে কি আপনাদের শুধু শুধু রাখি? ঠিকমতো কাজ করেন, না হলে চলে যান। হোয়াট দা, কি বললা তুমি? আপনি কি আমাকে বকা দিয়েছেন? আপনার সাহস তো কম না। কাজ করেন না ঠিক মতো, আবার বড় বড় কথা। আমার মুখের কথা বলার ভাষা হারিয়ে ফেললাম। চাঁদনিকে কি বলবো কিছু বুঝতে পারছি না। যে চাঁদনি গত রাতেও আমার পায়ে পড়ে ক্ষমা চেয়েছে, সে কিনা এখন নিজে তার পাওয়া দেখাচ্ছে। এটা কি আমার বউ নাকি অন্য কিছু? আমি শিওর চাঁদনির মাথায় সমস্যা আছে। অতি শীঘ্রই তাকে ডাক্তার দেখাতে হবে। আমি বললাম, সরি বস, ভুল হয়ে গিয়েছে। সামনে থেকে ঠিকমতো কাজ করব। এটাই আপনার লাস্ট চান্স, ওকে? জি। আমি বোকা ছেলের মতো আমার ডেস্কে বসে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে ভাবতে লাগলাম, চাঁদের নিশ্চয় কোনো সমস্যা আছে, না হলে কোনো সুস্থ মানুষ এরকম করতে পারে না। বাড়িতে গেলে বউ আর অফিসে আসলে বস। আচ্ছা মানলাম তুই অফিসের বস, কিন্তু এটা আবার কেমন ব্যবহার? তার তো বুঝে শুনে কথা বলা দরকার। সে যে বিয়ে করেছে, অফিসে আসলে কি সেটা ভুলে যায়? বোধহয় ভুলে গিয়েছে, কারণ বিয়ের কারণে তো 2-1 দিন ঠিকমতো কাজ করেনি। এখন অতি শীঘ্রই তাকে ডাক্তার দেখাতে হবে। কিছুক্ষণ কাজ করার পর দেখি মিলন ভাই আসলো। অফিসে ওর সাথে আমার একটু বন্ধুত্ব ভাব আছে। মাঝে সাঝে সে আমার কাজগুলো করে দেয়, আমিও তার কাজ করে দেই। অফিসে তেমন কথা বলার টাইম পেতাম না। চাঁদনির পেশারে মিলন ভাই এসে বলল, ভাই কি খবর? শুনলাম বিয়ে করছেন, তাও আবার আমাদের অফিসের বসকে। ভাই ঠিকই শুনেছেন। ভাই, এমন দরজাল মেয়েকে আপনি বিয়ে করছেন? আমি বিশ্বাস করতে পারতেছি না। সরি ভাই, দরজাল বলে ফেলছি। আমি ভুলে গিয়েছিলাম সে এখন আপনার ওয়াইফ। না তেমন কিছু না। কিভাবে যে হয়ে গেছে কিছুই বুঝলাম না। বাসরাতে ঘরে ঢুকে দেখি সে। বিয়ের দিনও আমি হাফবেলা কাজ করেছি। ভাই, অফিসের সবাই আপনার ভবিষ্যৎ নিয়ে আফসোস করছে, যদিও কেউ সাহসে কিছু বলছে না। ভাই, একটু সাবধানে থাকবেন। আমরা সবাই জানি বসের ব্যবহার, চরিত্র। ভাই কি করব কিছুই বুঝতেছি না। ফাইমের কথা ভুলে গিয়েছেন। ফাইমের সাথে বস কী করলো সেটা মনে হলেই মনে চাই বস থেকে 10 হাত দূরে থাকি। ভাই আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। আচ্ছা যাই, পরে কথা হবে। ওকে। মিলন ভাই চলে গেল। ফাহিমের সাথে কিছুদিন আগে চাঁদনি খুব ভাবছিল তারা একসাথে যে কোনো জায়গায় যেত, একসাথে লাঞ্চ ডিনার করত, বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। সবাই তো ভাবছিল হয়তো তাদের দুজনের মধ্যে রিলেশন আছে, কিন্তু সবার ধারণা ভুল। একটা সামান্য কাজের জন্য ফাহিমকে চাকরি থেকে বের করে দেওয়া হয়।
পরে জানতে পারি একটা নতুন প্রজেক্টে ফাহিমের খুব ভূমিকা ছিল। যখন চাঁদনি সেটা পেয়ে যায়, ফাহিমকে বের করে দেয়। তার মানে চাঁদনি কি আমার কেরিয়ার শেষ করতে আসছে? যাই না, কিন্তু একটা কথা আছে না, অতীত হলো অতীত, অতীত নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। অফিসের টাইম শেষ হলে ভাবলাম একেবারে চাঁদনিকে নিয়ে বাড়ি যাই। ভাবলাম চাঁদনির অফিসে যাব নাকি বাসায় চলে যাব। অফিসে গেলে যদি অপমানিত হই, যাব কি যাব না, এটা ভাবতে ভাবতে দেখি চাঁদনি আমাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা যেন দেখলই না। কি হতভাগা মানুষ আমি। দেখি চাঁদনি তার গাড়িতে উঠে চলে গেল, একবারের জন্য আমার দিকে তাকালো না। আমি হতাশ হয়ে কোম্পানি থেকে বের হয়ে একটা রিক্সা নিলাম। ভাবলাম একজন নিউরোলিস্টের সাথে দেখা করতে হবে। একটা হাসপাতালের সামনে নেমে গেলাম। নিউরোলিস্টের সাথে দেখা করার জন্য টিকিট নিলাম। মানুষ তেমন না থাকায় খুব তাড়াতাড়ি ডাক্তারের সাথে দেখা করার সুযোগ পেয়ে গেলাম। ডাক্তারকে সালাম দিলাম। ডাক্তার বলল, আপনার সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই, সমস্যা হলো আমার ওয়াইফের। আপনার ওয়াইফ কোথায়? ওয়াইফকে আনিনি। আচ্ছা, সমস্যা বলেন। আমার বউ একটা কোম্পানির মালিক, আমি তারই কোম্পানিতে চাকরি করতাম। কোনো এক কারণে আমাদের বিয়েটা হয়ে যায়। কিন্তু সমস্যা হলো সে অফিসে আমার সাথে এক ধরনের আচরণ করে, বাসা আরেক ধরনের আচরণ করে। কিরকম? সে বাড়িতে 8-10টা গৃহিণীর মতোই থাকে, মানে একজন আদর্শ বউ। আর অফিসে গেলে তার কথাবার্তা সবকিছু চেঞ্জ হয়ে যায়, যেন আমাকে চেনেই না। আর খুব বাজে ব্যবহার করে, আমি যেন তার টাকা দেয়া পালিত কুকুর। এটা বোধহয় তার কোম্পানির কোনো নিয়ম। সে 8-10টা মেম্বারের সাথে যেমন আপনার সাথেও তেমন। আপনি তার হাজবেন্ড বলে সে আপনাকে এক্সট্রা কোনো হেল্প করে না, সেটাই। আচ্ছা, মানলাম আপনার কথা, কিন্তু সে আমাকে বুঝিয়ে বলবে সেটাও না। রাতে যখন তার কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করি, ও আমার কাছে পা ধরে মাপ চায়। এখন আমি ভাবতেছি তার মাথায় কোনো সমস্যা আছে, এরকম কিছু। আচ্ছা, সে কি তার মাথায় কোনো আঘাত পেয়েছে? আমার তা মনে হয় না। না, আপনাকে শিওর হতে হবে। তারপর তার কি কোনো ভীষণ ক্ষত আছে, যেটা মনে হলে সে সবসময় ভয় পায়? না, তেমন কিছুই না। আচ্ছা, আমি তার মাথায় স্ক্যান করব। সেখানেই দেখব তার মাথায় কোনো সমস্যা আছে কিনা। যদি না থাকে তাহলে ভাববেন সেটা ইচ্ছা করে আপনার সাথে করছে। আর যদি কোনো মাথায় কোনো সমস্যা থাকে তাহলে আমি আছি। আচ্ছা। আচ্ছা, আগামী যেই দিন আসবেন সাথে আপনার ওয়াইফকে নিয়ে আসবেন। জি অবশ্যই। আমি ডাক্তার রুম থেকে বের হয়ে আসলাম। ভালো করে বুঝতে পারছি ডাক্তারের চোখ আকাশে। হয়তো এমন রোগীর সামনে কখনো পড়েনি। দেখে মোবাইলে কল আসলো। মোবাইলটা ধরে দেখি চাঁদনি। আমি ফোনটা রিসিভ করে কানে আনলাম। ওপার থেকে চাঁদনি সালাম দিয়ে বলল, অফিস সেই কখন শেষ হয়েছে? এখনো তো বাসায় আসোনি। আসবো কি করে? তুমি তো আমাকে ঠেট দিয়েছ। ঠিক মতো কাজ না করলে চাকরি নট। আরে ধুর, বাদ দাও। এখন তাড়াতাড়ি বাসায় আসো, আমি খাবার রেডি করে বসে আছি। না, আমার আরো দেরি হবে। আচ্ছা, তাড়াতাড়ি আসো। তুমি আসলেই দুজনেই একসাথেই খাবো। ওকে, আসছি। আমি ফোন কেটে দিলাম। এখন মুখের মধ্যে কত না মিষ্টি কথা, যত সব ফালতু কথা। যাই, বাড়ি যাই। আজকে চাঁদিকে একটা শিক্ষা দিতে হবে। আমি বাসায় এসে দরজায় টোকা দিলাম। চাঁদের দরজা খুলে দিল। চাঁদের দিকে তাকাতেই আমি অবাক, আর চোখ ফেরাতে পারছি না। এত সুন্দর করে সাজছে যে তা বলে বোঝাতে পারবো না। নীল শাড়ি পরেছে, কোমর স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি ভিতরে ঢুকে বাথরুমে চলে গেলাম। বাথরুমে গিয়ে গোসল করলাম। গোসল করে একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর চাঁদনি এসে আমার পাশে শুয়ে পড়ল। আমি বললাম, আচ্ছা, তুমি অফিসে গিয়ে এমন করলে কেন? কি করছি? কি করছি মানে, ভুলে গেছো? আমার মনে নাই। তোমার সবকিছু মনে আছে? দেখি তোমার মাথা। আমি তার মাথাটা পুরোটা চেক করলাম। না, কোনো দাগ নেই, সবকিছু ঠিক আছে। আমি বললাম, আগামীকাল তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাব। কেন? ডাক্তারের কাছে কেন? এমনি যাবা, কাজ আছে। চাঁদনি আমাকে জড়িয়ে ধরে বলল। আচ্ছা, যাবো। পরের দিন অফিসে কাজ শেষ করে চাঁদিকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কক্ষে প্রবেশ করলাম। আমি বললাম, আমার ওয়াইফ। বসেন। ডক্টর চাঁদিকে অনেকগুলো প্রশ্ন করলো। চাঁদি কোনো দ্বিধা ছাড়াই ডাক্তারের প্রশ্নের উত্তরগুলো দিল। অবশ্যই ডাক্তার বলল, ভাই, আপনার ওয়াইফের মাথা স্ক্যান করতে হবে। সমস্যা নেই, করেন। ডাক্তার আমার চোখের সামনে চাঁদনি মাথা স্ক্যান করলো। ডাক্তার চাঁদনিকে বলল বাইরে গিয়ে বসতে। চাঁদনি চলে গেলে আমাকে বলল, ভাই, আমি সব কিছু চেক করলাম, কোনো সমস্যা ধরা পড়েনি। তাহলে? তাহলে আর কি, সে যেটা করে নিজের ইচ্ছাতেই করে। ও ইচ্ছা করেই আপনার সাথে এমন করে। এর কি কোনো চিকিৎসা নেই? ভাই, যদি কোনো রোগ ধরা পড়তো তাহলে আমি অবশ্যই এর কোনো সমাধান দিতাম। এখন সে সম্পূর্ণ সুস্থ। এখন এটা আপনার ব্যাপার। আচ্ছা ভাই, অনেক উপকার করলেন,
তাহলে আসি। জি অবশ্যই। আমি ডাক্তার রুম থেকে বের হয়ে চাঁদনিকে নিয়ে বাসায় আসলাম। এখন আমার কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছে, চাঁদনি যা করছে ইচ্ছে করে করছে। এখন আর কোনো ছাদ দেওয়া হবে না। রাতে ঘুমানোর জন্য শুয়ে রইলাম। চাঁদনি আমার পাশে শুয়ে রইল। চাঁদনি বলল, ডাক্তার কি করলো? আমি তোমাকে আর বলবো না। অবশ্যের মধ্যে তুমি আমার সাথে যা ব্যবহার করো, নেক্সট টাইম যদি নোংরা ভাষায় গালিগালাজ করো, তাহলে তুমি আমার বউ ভুলে যাব। অফিসে গেলে আমার জানি কি হয়ে যায়। অন্যের মাঝে আর তোমার মধ্যে পার্থক্যই খুঁজে পাই না। তোমার কিছু হয় না, যা করো তুমি ইচ্ছে করে করো। আমি ইচ্ছে করে কিচ্ছু করি না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার মতে তুমি আমাকে ঘরে ভালোবাসো, কিন্তু অফিসে ভালোবাসো না। না, সব জায়গায় তোমাকে আমি এক ভালোবাসি। এখন আমাকে একটু ভালোবাসি শিখতে করো। সরো এখান থেকে। আমি তোমাকে বিশ্বাস করি না। আগে তোমার ভালোবাসার প্রমাণ দাও, পরে তোমাকে ভালোবাসা বুঝিয়ে দিব। আচ্ছা, আমি আগে আমার ভালোবাসার প্রমাণ দিব। এটা বলে চাঁদনি আমার পায়ের উপরে তার পা তুলে দিল এবং আমাকে জড়িয়ে ধরল। চাঁদনি আমাকে যেভাবে ধরেছে, গরম হতে বেশিক্ষণ লাগবে না। এখন উপায় কি? চাঁদনি চাচ্ছে বা কি আমি গরম হই? এখন উপায় হচ্ছে এখান থেকে উঠে চলে যাওয়া। না, চলে যাওয়া চলবে না। এভাবে রোবটের মতো শুয়ে থাকি। কিছুক্ষণ পর আস্তে আস্তে চোখে ঘুম চলে আসলো। এক ঘুমের সকাল। পরদিন সকালে নাস্তা করে চাঁদনি বলল, তুমি অফিসে যাও, আমি যাব না। কেন? এমনি ভালো লাগছে না। আচ্ছা থাকো, আমি যাই। হাফ বেলা করে চলে আইসো। কেন? আমার একা একা ভালো লাগে না, তাড়াতাড়ি আইসো। চেষ্টা করব। আচ্ছা, এখন আমাকে একটা। আমি চাঁদনির কাছে গেলাম, গিয়ে তার কপালে একটা চুমু দিলাম আর জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পরে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে বিদায় জানিয়ে অফিসে চলে আসলাম। অফিসে বসে কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি চাঁদনি ফোন দিল। কি বলবা বলো? দুপুরের জন্য কি রান্না করব? যেটা খুশি রান্না করো। না, তুমিই বলো। গরুর মাংস রান্না করো। কিন্তু গরুর মাংস তো নেই। তাহলে অন্য কিছু রাঁধো। এখন ফোন রাখো। শোনো শোনো, একটু তাড়াতাড়ি চলে আসো। তোমার কোম্পানি, তোমার অফিস, তুমি যদি বলো তাহলে এখন চলে আসতে পারবো। তাহলে এক্ষুনি চলে আসো। ওকে। আমি আর কোনো কিছু না ভেবেই বাসা উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে দেখি দরজা তালা মারা। চাঁদনি কোথায় গেল? আমি দরজা খুলে ভিতরে ঢুকলাম। হয়তো কোনো কাজে বাইরে গিয়েছে। আমি ঘরে ঢুকে ল্যাপটপে কাজ করতে লাগলাম। চাঁদনি আবার কখন জানি পাল্টি মারে কে জানে। 1 ঘন্টা পর চাঁদনি আসলো। দেখি রোদে চাঁদনির মুখ কালো হয়ে গিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছিলে? তোমার জন্য গরুর মাংস আনতে গিয়েছিলাম। তুমি কষ্ট করে কি জন্য বাজারে গিয়েছিলে? আমাকে বললে আমি নিয়ে আসতাম। তোমার খেতে মন চাইছে, আমি যে করেই হোক সেটা করেই দিব। আচ্ছা। আমি গোসল করে বের হলাম নামাজ পড়তে। নামাজ পড়ে আসলে দুজনে একসাথে মিলে গরু মাংস দিয়ে খাওয়া দাওয়া করলাম। পরে একটা শান্তির ঘুম দিলাম। একবারে উঠলাম আসরের টাইমে। দেখে চাঁদনি আমার পাশে শুয়ে বেদম ঘুমাচ্ছে। তার মায়াবী মুখটার দিকে তাকালাম। চাঁদনির মতো একটা বউ পেয়ে আমার জীবন সাকসেস। কিন্তু আরেক দিক, ও একটা রাজ্জাল মেয়ে, স্বার্থপর মেয়ে, যে কিনা মানুষের মন নিয়ে খেলা করতে জানে। আমি চাঁদনিকে ডাক দিলাম। নামাজে চলে আসলাম। নামাজ বাইরে ঘোরাঘুরি করে একবারে মাগরিবের নামাজ পড়ে বাসা চলে আসলাম। আসার সময় চাঁদনির জন্য ফুচকা নিয়ে আসলাম। চাঁদিকে ফুচকা দিলাম। তুমি খাইয়ে দাও। ওকে। আমি চাঁদিকে একটা একটা করে সবগুলো ফুচকা খাইয়ে দিলাম। আজকে ঝাল বেশি দিয়ে আনছিলাম। খেয়ে চাঁদনি ঝালে লাল হয়ে গিয়েছে। চাঁদি গেল পানি খেতে। আমি বললাম, পানি খেও না। কেন? পানি খেলে পেটে সমস্যা করবে। তাহলে এখন কি করব? চিনি খাও। চিনি না, অন্য কিছু। এটা বলার সাথে সাথে চাঁদনি আমার কাছে আসলো এবং আমার মাথা শক্ত করে ধরে আমার ঠোঁটে তার ঠোঁট দুটো লাগিয়ে দিল এবং জিহ্বা আমার মুখের ভিতর ঢুকিয়ে দিল। কিছুক্ষণ পর চাঁদনি ছেড়ে দিয়ে বলল, এখন আর ঝাল লাগছে না। কিন্তু আমার ঝাল লাগছে। এটা বলে চাঁদনিকে কোলে তুলে নিলাম। সকালে ঘুম থেকে উঠলাম। চাঁদনি বলল, আজকে মনে হয় না হাঁটতে পারবো। অফিসে যাব না। আজকে যাওয়ার দরকার নেই, কারণ আজকে জুম্মাবার। যাক, ভালোই হলো। এই শোনো না, আমরা বাচ্চা নিব কবে? অপেক্ষা করো, তুমি নিজেই ঠিক নাই। তুমি আগে নিজে ঠিক হও, পরে চিন্তা ভাবনা করে দেখি। কেন? আমি তো ঠিকই আছি। না, তুমি ঠিক নেই। তুমি অফিসে গিয়ে আমাকে অস্বীকার করো। পরে যদি আমাদের বাচ্চাকে অস্বীকার করো, পরে কি হবে? আচ্ছা, তুমি কি পাগল নাকি? না মাথা নষ্ট? কেউ কি তার বাচ্চাকে অস্বীকার করে? করো না, কিন্তু আমাকে করতে পারলে আমার বাচ্চাকে অস্বীকার করতে পারবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? যে বাচ্চাকে আমি 10 মাস পেটে রেখে জন্ম দেব, হাজারো কষ্ট সহ্য করব, সে বাচ্চাকে আমি অস্বীকার করব? তোমার মাথা ঠিক আছে তো? আমি সম্পূর্ণ সুস্থ আছি, বরং তুমি ঠিক নেই। আচ্ছা, তুমি বলো, কতদিন অপেক্ষা করতে হবে? সেটা বলতে পারবে না, দেখবে একদিন হয়ে যাবে।
ওকে, এখন কিভাবে নাস্তা রেডি করব? আমার কোমর, হাঁটু, থাই ব্যথা হয়ে আছে। আমি উঠতেই পারবো না। কতবার বলছি আর করার দরকার নেই, এখন নাস্তা না করে থাকো। ওঠার প্রয়োজন নেই, আমি বাইরে থেকে নাস্তা নিয়ে আসছি। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে বাইরে থেকে নাস্তা নিয়ে আসলাম। দুজনে একসাথে খাওয়া দাওয়া করলাম। পরে চাঁদিকে কোলে নিয়ে বাথরুমে গিয়ে গোসল করালাম। দুপুরের টাইমে নামাজ পড়ে বাসায় আসলাম। পরের দিন একসাথে অফিসে গেলাম। আমি অফিসে ঢুকে কাজে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর একটা মেয়ে আসলো। আসলে মেয়েটা মাত্র কিছুদিন আগে জয়েন করেছে, যার কারণে অনেক কিছু বোঝে না। আমাকে বলল, আসলে আমি এই ডিপার্টমেন্টে কাজ পেয়েছি, যদি একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা, আগে বসের কাছ থেকে অনুমতি নিয়ে আসেন। বস অনুমতি দিয়েছে। আমি অনেকক্ষণ লাগিয়ে মেয়েটাকে সকল কাজ বুঝিয়ে দিলাম। মেয়েটা চলে গেলে সাথে সাথে চাঁদনি কল বলল তারা অফিসে যেতে। নিয়ত করলাম আজকে যদি কোনো উল্টাপাল্টা কিছু করে তাহলে সাথে সাথে এ কড়া জবাব দিব। পরে যেটা মনে চায় হোক, চাকরি নট করে দিলে দিক। আমি চাঁদনি অফিসে গিয়ে নক করলাম। চাঁদনি বলল ভিতরে আসতে। ভিতরে গেলে চাঁদনি বলল, মেয়েটার সাথে এতক্ষণ কি কথা বলছো? সে নতুন জয়েন করেছে, তাই তার কাজগুলো বুঝিয়ে দিলাম। সেই জন্য এতক্ষণ? দেরি হতেই পারে। এখানে আমাদের আড্ডা দেওয়ার জন্য রাখছে না যে আপনারা আড্ডা মেরিয়ে যাবেন। 5 মিনিটের কাজ আপনি লাগাচ্ছেন আধা ঘন্টা। লাগতেই পারে। তো বাইরে গিয়ে আড্ডা মারেন, অফিসের ভিতরে না। চাঁদনি, সাবধানে কথাবার্তা বলো। তুমি হয়তো ভুলে গেছো আমি কে। আপনি যেই হন তাতে আমার কিচ্ছু যায় আসে না। যায় আসবে। এই বলে আমি চাঁদনির কাছে গিয়ে ঠাস করে একটা চর দিলাম। চাঁদনি এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। রাগান্বিত মুখ নিয়ে বলল, আপনি আমাকে চড় মারলেন? জানেন আমি কে? আপনার এত বড় সাহস, আমি বিশ্বাসই করতে পারছি না। আপনাকে তো আমি জেলের ভাত খাওয়াবো। এটা বলে চাঁদের সিকিউরিটি রাখলো। সাথে সাথে দুজন সিকিউরিটি আসলো। সিকিউরিটি চলে আসলে তাদের উদ্দেশ্যে চাঁদনি বলল, এক্ষুনি তাকে জেলে ঢুকা, বলবি বলবি ধর্ষণের কেসে দিতে। জি ম্যাডাম। সাথে সাথে দুজন সিকিউরিটি আমাকে ধরলো। আমি বললাম ধরার কোনো প্রয়োজন নেই, আমি নিজে চলে যাচ্ছি। এটা বলে আমি হাতে লাগলাম। চাঁদনি হয়তো ভুলেই গিয়েছে আমি কে। চাঁদনির সাথে আজ থেকে সকল সম্পর্ক শেষ। যদি সত্যি সত্যি ধর্ষণের কেস করে দেয় তাহলে আমার জীবন ছারকার হয়ে যাবে। সেটা ভালো করেই বুঝতে পারছি। ধুর, আমি কখনো চাঁদির কাছে মাথা নত করব না। গাড়িতে করে থানায় এনে জেলের ভিতরে ঢুকিয়ে দিল। আমি চুপচাপ এক কোণে বসে পড়লাম। আমার মাথা দিয়ে আগুন বেরোচ্ছে। আমি জানি অফিস টাইম শেষ হলে চাঁদি পাগলের মতো ছুটে আসবে আমার কাছে। আর যদি না আসে তাহলে আমারই কিছু একটা করতে হবে। আমি যে জেলের মধ্যে বন্দী ছিলাম সেটার ভিতরে আরেকজন লোক আছে। তাকে ভালো করে দেখলাম। দেখে মনে হচ্ছে শিক্ষিত কেউ। ভাবলাম শিক্ষিত মানুষ আবার জেলে কি করে? ধুর, সেসব ভেবে লাভ নেই। কিছুক্ষণ পর লোকটা বলল, কি কেস? বসরে চর মারছি। এটা শোনার পর লোকটা নড়েচড়ে বড় বড় চোখ করে আমাদেরকে তাকালো। অবাক হয়ে বলল, আপনার বসকে আপনি নিজেই চড় দিয়েছেন। সাবাস ভাই সাবাস, আপনার মতো সাহসী লোক দেশে কমই আছে। ভাই, বস আমার বউ। ভাই তো দেখি ফেসবুকে রোমান্টিক গল্প হয়ে গিয়েছে। তার মানে আপনার বউ আপনারা জেলে পাঠিয়েছে? সেটাই। আপনার কি? বসের মেয়েকে প্রপোজ করেছিলাম। বসের মেয়ে নারী নির্যাতনের মামলা দিয়ে জেলে ঢুকিয়ে রাখছে। ধুর মিয়া, দেশে কি মেয়ের অভাব? বসে মেয়ের কাছে কি জন্য গিয়েছেন মরতে? যত কথাই বলেন, ওই মেয়েরে আমি বিয়ে করবই। ওই মেয়ের ভিতর কি পেলেন? ভাই, ওর রাগটা আমার খুব পছন্দ। রাগী মানুষ আমার খুব ভালো লাগে। ওর রাগী রাগী ভাবটা আমার খুব ভালো লাগে। আমি চাই ও আমার সাথে সবসময় রেগে থাকুক। আপনি যেমন আপনার বউকে রাগ করে মেরেছেন, তেমনি আপনার বউ আপনার উপর রাগ করে জেলে ঢুকিয়েছে। এই রাগী ভাব আমার খুব ভালো লাগে। সেই জন্য বসের মেয়েকে আমি চাই, এখন যত কষ্টই হোক। লোকটা কানে কাছে মুখ কেনে বলল, দরকার হলে ওরে কিডন্যাপ করব। ভাই, আপনি ডিফারেন্ট। ভাই। ভাই, আপনার নামটা কি? আমার নাম শিভাত। আপনার নাম? আমার নাম তাফিম। দেখা হয়ে ভালো লাগলো। আমারও। ভাই, আপনি রাগান্বিত মুখের উপর কি খুঁজে পান? রাগ করলে আপনার ভালো লাগে? জানি না, কেন জানি মানুষের রাগ আমার ভালো লাগে। বিশেষ করে বসের মেয়েকে। সে যেমনই সুন্দর তেমনই রাগী, সেজন্য আমি তাকে চাই। বস যখন আমার ওপর রাগ করে তখন আমি ভিতরে ভিতরে হাসি। অতিরিক্ত মাত্রা রাগ করলে যদি আপনাকে মেরে ফেলে? তখন আমি নিজেকে সাকসেসফুল মনে করব। মনে মনে ভাবলাম, সালা একটা সাইকো। কেউ যে রাগ করে তখন মানুষ আতঙ্কের মধ্যে থাকে, কে কখন কি করে ফেলে। কিন্তু সে তো দেখি উল্টো রাগান্বিত মুখ দেখলে তা নাকি ভালো লাগে। শালা একটা সাইকো, তার থেকে দূরে থাকাই ভালো। বসে মেয়ে যদি আর রাগ না করে তখন ও কি করবে? তখন তার রাগান্বিত মুখ দেখার জন্য তাকে মারধর করবে। ঘরের দিকে তাকিয়ে দেখি অফিসের টাইম শেষ। কিছুক্ষণের মধ্যেই দেখি চাঁদি হন্তদন্ত হয়ে থানায় প্রবেশ করলো।
আমাকে জেলের ভিতরে দেখে চাঁদনি প্রচণ্ড রেগে যায়। সিকিউরিটি একজন পুলিশ এসে বলল, কি হয়েছে ম্যাডাম? তামিমকে জেলের ভিতরে ঢুকিয়েছে। ম্যাডাম, আপনি তো বললেন জেলে ভরে দিতে আর ধর্ষণের কেস দিতে। আমি আমার মন পরিবর্তন করেছি, এক্ষুনি তাকে ছেড়ে দিন। অবশ্যই ম্যাডাম। একজন পুলিশ এসে দরজা খুলে আমাকে বের করলো। চাঁদনি এসে আমার হাত ধরলো। আমি তার কাছ থেকে হাতটা ছাড়িয়ে নিলাম, সিফাতের দিকে তাকালাম এবং তার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। সিফাত হা করে আমার দিকে তাকিয়ে রইল, হয়তো কিছুই বুঝছে না। আমাদের কাহিনী বুঝতে বুঝতে সিফাত বুড়ো হয়ে যাবে। আমি থানা থেকে বের হয়ে আসলাম, দেখে চাঁদনির গাড়ি। চাঁদনি বলল, গাড়িতে উঠো। আমি গাড়িতে উঠলাম। চাঁদনি গাড়ি চালাতে শুরু করলো। আমি গাড়ির ভিতরে বসেই একটা পদত্যাগপত্র লিখলাম, গাড়ির মধ্যে চাঁদনি হাতে ধরিয়ে দিলাম। চাঁদনি বলল, কি এটা? পড়ে দেখো। আচ্ছা, বাসায় গিয়ে পড়বো। চাঁদনি গাড়ি চালিয়ে বাসায় চলে গেল। আমি রুমে ঢুকে চাঁদনিকে কষে 2টা থাপ্পড় দিলাম। আমি বললাম, তুমি নাকি ভালো হয়ে গেছো, মিথ্যুক, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা তোমার অফিসের পদত্যাগপত্র। আমি আর তোমার অফিসের মুখ দেখতেছি না, আর তোমার মুখও দেখতে চাই না। যে মেয়ে তার স্বামীকে সম্মান দিতে জানে না, তাকে আমার প্রয়োজন নেই। তোমার মতো 2 মুখো সাপ আমার কোনো দরকার নেই। তুমি আমাকে আরো মারো, প্লিজ। আমাকে ছেড়ে জেলে যেও না। সরো আমার সামন থেকে, একটাও কথা বলবো না। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যেখানে খুশি চলে যাও। যেদিন ভালো হতে পারবা সেদিন আমার সামনে আসবা। এটা বলে আমি ঘরের ভিতরে এসে কাপড় নিয়ে বাথরুমে চলে গেলাম। আমি চাঁদনি, মা বাবার একমাত্র মেয়ে। মা বাবা লন্ডনে থাকে, আমি বাংলাদেশে থেকেই বাবার কোম্পানি দেখাশোনা করছি। আমি খুব স্বার্থপর মানুষ, এটা সবাই বলে। আসলে আমি তেমন নই। আমি যে স্বার্থপর মানুষ না, এটা মানুষকে বোঝানোর জন্য তাফিমকে বিয়ে করছিলাম। সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু সমস্যা শুধু একটা জায়গায়। অফিসে এসে আমি ভিন্ন রকম হয়ে যাই। তাফিম যেটা বলে সেটা একদমই ঠিক। আমি আমি ইচ্ছে করেই করি। সেটা আমি করি কয়েকটা কারণে। প্রথমত, আমার এত টাকা পয়সা, সে দাম্পট আমি তাফিমের উপর দেখাই অফিসে। নিজের স্বামীর সাথে যদি মজা করতে নাই পারি, তাহলে কারোর সাথে করব। দ্বিতীয়ত, ওর রাগান্বিত মুখটা আমার খুব ভালো লাগে। আমি চাই তাফিম সব সময় আমার উপর রেগে থাকুক, কারণ ছোটবেলা থেকেই আমি রাগান্বিত মুখের সাথে খুব পরিচিত। সেই জন্য আমার সেটা ভালো লাগে। আমার আরও ভালো লাগে যখন তাফিম আমার উপর অতি মাত্রায় রাগ করে। আর একটা জিনিস আমার খুব ভালো লাগে, যখন তাফিম আমাকে রাতের মজা দেয়। ও যত কিছুই করুক, তাফিমকে কোনোভাবেই ছাড়া যাবে না। ও যত কিছুই করুক, ওর পিছনে আঠার মতো লেগে থাকতে হবে, যেমন আজকে করছে। আমি চাই তাফিম আমাকে আরও মারুক। সে মারলেও কেন জানি আমার খুব ভালো লাগে। এখন দেখি ও চাকরি ছেড়ে দিচ্ছে। ধুর, মজাটাই নষ্ট হয়ে যাবে। যে করে হোক চাকরি থেকে বের করা যাবে না। কিন্তু একটা জিনিস বুঝতেই পারছি না, আমার জন্য যা আনন্দদায়ক, অন্যের জন্য তা কষ্টের বিষয়। সেদিকেও খেয়াল রাখতে হবে, অতিমাত্রায় কষ্ট পেয়ে যেন আবার আমাকে ছেড়ে না যায়। এখনো বাথরুমে ঢুকেছে, নিশ্চয়ই রাগের শরীরে ঠান্ডা পানি ঢালছে। ইস, রাগের গরম শরীরটা যদি একটু ধরতে পারতাম। ওর নিশ্চয়ই খুব ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি খাবার কিছু বের করি। চুলায় ভাত বসালাম, ডিম ভাজি করলাম। রাতের কিছু গরুর গোস্ত ছিল, ওইগুলোও গরম করলাম। আর ডাউল গরম করলাম। ততক্ষণে দেখি ও গোসল করে বের হলো। তখনও ও রেগে আছে। তাফিম, তুমি আমাকে আরও মারো, আরও মারো। আমার মার খেতে তোমার আমার খুবই ভালো লাগে। আমি আস্তে আস্তে তাফিমের সামনে গেলাম। তাফিম বলল, তুমি এখানে কি করছো? তোমাকে না বলেছি চলে যেতে? তোমাকে ছাড়া আমি কোথায় যাব? যেখানে খুশি চলে যাও। তোমার মতো দুঃখ মানুষ নিয়ে আমি সংসার করতে পারবো না। যে আমাকে সব জায়গায় মানিয়ে নিতে পারবে, তাকে আমি নতুন করে বিয়ে করব। আমি তাফিমের পায়ে ধরে বললাম, প্লিজ এমন করো না। হয় তুমি আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করবে, না হয় তুমি ভালো ব্যবহার করবে। 2 জায়গায় 2 ব্যবহার করা, এটা আমি মেনে নিতে পারবো না। আমাকে লাস্ট একটা সুযোগ দাও। দিলাম, কিন্তু আমি তোর কোম্পানির মুখ দেখতেছি না। আচ্ছা, তোমার আর কোম্পানিতে কোনো কাজ করার প্রয়োজন নেই, শুধু আমার সাথে যাবা আর আসবা। তোমার কোম্পানির মুখ দেখতেছি না। ওকে, এখন খেয়ে যাও। আসতেছি। আমি এসেই ভাত বাড়লাম। তাফিম কোনো কথা না বলেই খেয়েই চলে গেল। গিয়ে বিছানায় শুয়ে পড়লো। আমি গোসল করতেই বাথরুমে ঢুকলাম। গোসল করেই বের হলাম। নতুন কাপড় পরে শরীরে পারফিউম লাগিয়ে তাফিমের পাশেই শুয়ে পড়লাম। এখন ওর রাগান্বিত শরীরের ওপর হাত রাখলাম। দেখি তখনও গরম হয়ে আছে। আমি তাফিমকে আষ্টিয়ে পিষ্টিয়ে জড়িয়ে ধরলাম। ও শরীরের তাপেই আমার শরীর গরম হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আমার ঘুম চলে আসলো। আমি ঘুমিয়ে পড়লাম। কখন ঘুম ভাঙলো জানিই না।
দেখি মোবাইলে কল বাজছে। দেখি অফিস থেকেই কল আসছে, নিশ্চয়ই খুব জরুরি কল। কিন্তু আমি কল ধরবো না, কারণ এটা আমার নিয়ম। যতই জরুরি বিষয় হোক, টাইম ছাড়া আমি কল ধরবো না। অতিমাত্রায় জরুরি হলে শুধুমাত্র একজনেরই কল ধরি, কিন্তু সে ফোনই করেনি। তার মানে এটা ওরাই হ্যান্ডেল করতে পারবে। অফিসের টাইম ছাড়া আমি আমার জীবনসঙ্গীর সাথে একান্ত সময় কাটাতেই চাই, যেভাবে ৮-১০টা গৃহিণীরা সময় কাটাতে চায় মুক্ত হয়ে। ছোটবেলায় এসব ফ্যামিলিদের দেখে আমার খুব হিংসা হতো। তখন ভাবতাম আমিও আমার স্বামীর সাথে কোনো টেনশন ছাড়া একান্তই সময় কাটাবো। না, আর তাহলে তাফিমের সাথে মজা করা যাবে না। কিন্তু আমি চাই ও আমার উপর সবসময় রেগে থাকুক। কোনো কারণ ছাড়া তো সেটা সম্ভব নয়। একটা উপায় পাইছি, সেটা হলো তার সামনে অফিসের কাজ নিয়ে পড়ে থাকা, যেটা সে দু চোখেই দেখতেই পারে না। আমি সেটাই করব এখন থেকে। আমি উঠে ফ্রেশ হয়ে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু না, ওর আসতেই দেরি হচ্ছে। কারণ কি? ফোন দিলাম, ফোন ধরছে না। আমি অপেক্ষা করতে লাগলাম। এদিকে আরও অনেক আগেই সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে প্রচণ্ড ভয় করছে। পরে আরও ১ ঘন্টা পরেই ও আসছে। এসে আমাকে কিছুই জিজ্ঞাসা না করে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলো, যেন আমাকে চিনেই না। ভাবলাম ও সামনে হট পোশাক পরিয়ে ওকে আরও রাগিয়ে দিই, কিন্তু আজকে ওর মুড ভালো না। আমি যত কিছুই করি সে যেমনই আছে তেমনই থাকবে। আজকের জন্য আর কিছুই করব না। এখন রাতে ওকে জড়িয়ে ধরে ঘুমালেই আমার শান্তি। আমি বললাম, খাওয়া দাওয়া করবে না? না, কি হয়েছে? এমনি খাবো না, তুমি খেয়ে ওঠো। তুমি না খেলে আমি খাবো না। তোমার ইচ্ছে। এটা বলেই তাফিম আবার মোবাইল টিপায় মনোযোগ দিল। আমাকে তোরাই কেয়ার করলো না। তার এই গোমরা মুখ আমার একটুও ভালো লাগছে না। আমি বললাম, চলো না, কোথাও থেকে ঘুরে আসি। কোথায়? যে কোনো জায়গায়। এখন আপাতত কোনো জায়গায় যাব না, টাইম হলে তোমাকে বলবো। এখন চুপ করো তো, ভালো লাগছে না। কি হয়েছে? মাথা ব্যথা করছে? দেখি দেখি। এটা বলেই আমি তাফিমের কাছে গেলাম, গিয়ে তার কপাল ধরলাম। দেখি মাথা আগুনের মতো গরম হয়ে আছে। আমি আকাশ থেকে পড়লাম। ওর যে এত জ্বর, ও আমাকে একবারও বলেনি। কি হতবাকা নারী আমি! রাগের কারণে ঘাড়মাক্ত শরীর নিয়ে গোসল করার মনে হয় জ্বর আসছে। আমি চোখ দিয়ে পানি চলে আসলো। আমি কেঁদে কেঁদে বললাম, আমি কি দোষ করেছিলাম? তোমার যে এত জ্বর, একবারও আমাকে বলনি কেন? আমি কি দোষ করেছিলাম? তোমার ঘা থেকে আমি যেন আগুন বের হচ্ছে। তোমাকে বলে কি লাভ হবে? কেন? আমি কি তোমাকে রেখে চলে যাব না? তোমার সেবা করব না? সেটাই সন্দেহের বিষয়। ডাক্তার দেখাইছো? না। আমি চোখের পানি মুছতে মুছতে থার্মোমিটার নিয়ে আসলাম, এনে তার মুখের ভিতরে দিলাম। বালতি পানি ভরে নিয়ে আসলাম, মাথায় পানি দিতে লাগলাম। অনেকক্ষণ পানি দিলাম। থার্মোমিটার চেক করে দেখি ১০০ ফারেনহাইট জ্বর। তেমন মারাত্মক কিছু না। একটা ভেজা কাপড় এনে তাফিমের শরীর মুছে দিলাম। ভাবলাম আজকে রাতটা দেখি, জ্বর না থাকলে ওষুধ আনতে হবে। আমি বললাম, এখন ভালো লাগছে? হুম। ঘুমানোর চেষ্টা করো। কিছুক্ষণ পর তাফিমের সাথে আমিও শুয়ে পড়লাম। তার শরীর থেকে গরম তাপ আমার শরীরে আসছে, যেটা আমার খুব ভালো প্রিয়। আমি তাফিমের শরীর থেকে কাপড় খুলে ফেললাম, তার শরীরটা অনুভব করতে লাগলাম। সেখান থেকে যেন গরম তাপ বের হচ্ছে। আমি কেন জানি মনে চাচ্ছে এই তাপ আমি আমার শরীরে, নিজের শরীরে অনুভব করতে চাই। আমিও কাপড় খুলে ফেললাম, আষ্টু পৃষ্ঠে তাফিমকে জড়িয়ে ধরলাম। তার শরীরের উত্তাপ আমার শরীর চেয়ে যাচ্ছিল। তাফিম বলল, চাঁদনি, কি করতেছো তুমি? কিছু না, তুমি ঘুমাও, দেখবি ভালো লাগবে। দেখি তাফিম চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। আমি এটাই চাইছিলাম। 1 সপ্তাহ পর আমি সিলেটে চলে যাচ্ছি। কয়েকটি কারণে যাচ্ছি। প্রথমত, একটা কোম্পানির চাকরির জন্য আবেদন করেছিলাম। পূর্বের অভিজ্ঞতা থাকায় চাকরিটা হয়ে গেল, কিন্তু সমস্যা হলো পোস্টিং হলো সিলেটে। বাসায় বসে থাকার কোনো মানেই হয় না, কারণ চারদিকে কেন জানি বিশ্বাস করতে পারছি না। আর বাবা মাকে টাকা দিতে হবে, ওরা আমার দিকে তাকিয়ে থাকে। দ্বিতীয়ত, চাঁদি আবার অন্যরকম হয়ে গেছে। ও সারাক্ষণ ঘরে ল্যাপটপ নিয়ে বসে থাকে। কি কাজ করে আল্লাহ জানে। এত রাগারাগি করি, তারপর কেন জানি আরও বেশি করে ল্যাপটপ নিয়ে পড়ে থাকে। ওই দিন রাগ দেখিয়ে ল্যাপটপ ভেঙে ফেলেছিলাম, যেটা বুঝলাম ও আমাকে রাগানোর জন্য এমন করে। কতক্ষণ রাগ দেখানো যায়? ভাবলাম এই বিষয়ে ওর সাথে আলোচনা করি, কিন্তু সারাক্ষণ ল্যাপটপ নিয়ে বসে থাকে, তাই ওকে না জানিয়ে চলে আসতেছি। এখন বাসের মধ্যে বসে আছি। বাসায় আমাকে না দেখলেই ও আমাকে কল করবে। ও চায় আমি সারাক্ষণ তার সাথে থাকি। আচ্ছা মানলাম, থাকলাম তার সাথে, কিন্তু সে তো ল্যাপটপের ভিতরে বসে থাকে। তাই যে দেখিয়ে তার সাথে 1 সপ্তাহ কথা বলিনি। দেখি
কিভাবে থাকে এখন, ভালো লাগে না তাকে, একদম বোরিং লাগে। আমার পাশে একটা মেয়ে বসে আছে। দূর, আশেপাশে এত সিট খালি থাকতে আমার কাছে এসে বসলো কেন? খুব অন্যরকম একটা ফিল করছে। ভাবলাম উঠে যাই, পিছনে খালি সিট পড়ে আছে, ওইখানে গিয়ে বসি। কিন্তু তাকে দেখি মেয়েটা বেদম ঘুমাচ্ছে। তো ডাক দিয়ে লাভ নেই। আমি নর্মাল হয়ে ভাবতে লাগলাম, চাঁদনি যখন ফোন দিয়ে জিজ্ঞাসা করবে কোথায় আছি, কখন বাসায় যাব, কি করছি, যখন শুনবে আমি সিলেটে যাচ্ছি, তখন ওর রিয়াকশনটা কেমন হবে? যে কিনা আমাকে ছাড়া সন্ধ্যার পর থাকতে পারে না, সে কিনা সপ্তাহের পর সপ্তাহ আমাকে ছাড়া কাটিয়ে দিবে, সেটা সম্ভব না। ও যদি সত্যি আমাকে ভালোবেসে থাকে, আমি শিওর ও অপেক্ষা করবে। আমার মনে হয় না ও অপেক্ষা করবে, সাথে সাথে গাড়ি নিয়ে চলে আসবে আমাকে নিতে। এসব ভাবতে ভাবতে দেখি চাঁদনি কল দিয়ে বসলো। আমি কল ধরলাম। আমি কিছু বলছি না। চাঁদনি বলল, কোথায় তুমি? সিলেটে যাচ্ছি। কি কোথায় তুমি? আর এত গাড়ির আওয়াজ কেন? সিলেটে যাচ্ছি। সিলেট যাচ্ছ মানে? মজা করো। সিলেটে পোস্টিং হয়েছে। কিসের পোস্টিং? একটা চাকরি পেয়েছি, কিন্তু পোস্টিং হয়েছে সিলেটে, তাই সিলেটে যাচ্ছি। পাগল নাকি তুমি? আর তোমাকে কে বলেছে চাকরির ইন্টারভিউ দিতে? আমি কি তোমার দিকে তাকিয়ে বসে থাকবো নাকি? আর তুমি তো সারাদিন ল্যাপটপ নিয়ে পড়ে থাকো। এখন আমি নাই, সারাদিন ল্যাপটপের ভিতরে পড়ে থাকো, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। এখন তুমি কোথায় আছো? ভৈরব। এক্ষুনি গাড়ি থেকে নামো, নেমেই সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা দাও। পারবো না। পারবা না মানে? দেখো, আমাকে রাগিও না। সিলেটে যাচ্ছি, কিছুদিন চাকরি করে 1 সপ্তাহ পর বাসায় আসবো। এতদিন আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সন্ধ্যার পর 1 ঘন্টা তোমাকে ছাড়া থাকতে পারি না। আর 1 সপ্তাহ কি করে থাকবো? প্লিজ চলে আসো। তুমি কি জন্য যাচ্ছ? টাকার জন্যই তো। কত টাকা লাগবে তোমার? টাকা পয়সার কোনো অভাব আছে তোমার? তোমাকে বিয়ে করেছি কি জন্য জানো? জানি, তোমার শারীরিক চাহিদা মেটানোর জন্য আর তোমার গোলামি করার জন্য। তুমি আমার বিন্দুমাত্র কথা কর্ণপাত করো না, তাই তোমাকে উন্মুক্ত করে দিলাম। তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই থাকো, আমি আর নাই। না, সেটা না। তাহলে কি? অফিসে তোমার পাওয়ার দেখাও, তাই অফিসেও নাই, তোমার কাছেও নাই। এখন যেভাবে ইচ্ছা তুমি চলো। না, তুমি সন্ধ্যার আগেই বাড়ি আসবা, এটা আমার পরিষ্কার কথা। যদি না আসো তাহলে তাহলে আমার আর মুখ দেখতে পারবে না। এটাই চাই। তোমাকে আমার ভালো লাগে না, তুমি বিরক্তিকর সাইকো। তুমি আমাকে রাগান্বিত করে মজা পাও। আমি ছাড়া আরো মানুষ আছে, তাদেরকে রাগান্বিত করো। তোমার উপর রাগ করতে করতে আমি বিরক্ত। তুমি ভুল বুঝছো আমাকে। প্লিজ বাড়িতে চলে আসো। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? বলে চুড়ে চুড়ে কান্না করতে রাখলাম। আমি তো তোমার সাথে সারা জীবন থাকতে পারবো না, কখন যে মারা যায় কে জানে। তোমাকে আমি সত্যিই ভালোবাসি। তুমি আমাকে লাস্ট একটা সুযোগ দাও। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। বলি জুড়ে জুড়ে কাঁদতে লাগলাম। আমি তোমাকে ভিডিও কল দিচ্ছি। এটা বলে চাঁদি ভিডিও কল দিল। আমি কল রিসিভ করলাম, দেখে চাঁদি কেঁদে কেঁদে একাকার। আমি জানি ও আমাকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু ও যে পাগলামিগুলো করে সেগুলো আমার একটু ভালো লাগে না। যেন এখনো ছোট রয়েছে। চাঁদি কেঁদে বলল, তোমার কাছে হাত জোর করছি। তোমার প্রত্যেকটা কথা আমি মেনে চলবো। তুমি যেভাবে বলবে সেভাবেই সব কিছু হবে। আচ্ছা তুমি কেঁদো না, আমি 1 সপ্তাহ থাকি। কিভাবে আমি থাকবো? না, তোমাকে থাকতেই হবে। পারবো না, আমি পারবো না। এমন সময় হেল্পার এসে বলল টিকিট দেখাতে, যার কারণে মোবাইলটা একটু ঘুরে যায়। চাঁদনি বলল, পাশের মেয়েটাকে মোবাইলটা ঘুরাও। আমি মোবাইলটা ঘোরালাম, দেখি মেয়েটা তখনও বেদম ঘুমাচ্ছে। চাঁদনি দেখে বলল, ও, তোমরা ডেটে যাচ্ছ? আরে এগুলো কি বলো, ওনাকে আমি চিনিই না। তাহলে তলে তলে তোমার এগুলো চলে কেন? আমাকে দিয়ে হয় না? আবার গিয়ে মাগির পিছে ছোট। আরে তুমি অচেনা একজন মেয়েকে কি বলছো এগুলো? উনি শুনলে কি ভাববে? তোমরা সিলেট যাচ্ছ ঘুরতে। হায় রে আমার পোড়া কপাল, কি করলাম আমি জীবনে? দেখো চাঁদনি, উনিকে আমি চিনি না। উনি জাস্ট আমার পাশে বসলো, ওনার সাথে আমি তেমন একটা কথা বলিনি। চোর চুরি করে কি বলে আমি চুরি করছি? চাঁদনি, কি চাঁদনি? তুমি আমার সাথে এত বড় একটা বাটপারি করতে পারছো? তুমি আমাকে ঠকিয়েছো। আচ্ছা তুমি সিলেটে আসো, তারপর তুমি দেখো ওই মেয়েটাকে আমি চিনি না, সে শুধু আমার পাশে এসে বসেছে, এতটুকুই। আচ্ছা, আমি আসছি। ওকে, এখন রাখো। আমি ফোন কেটে একটা বড় শ্বাস ছাড়লাম। পাশে মেয়েটার জন্য উল্টাপাল্টা অপমানিত হলাম। মেয়েটার মুখে মেকআপ দেওয়া ছিল। মেয়েটা নড়েচড়ে বসলো, বলল, আমি কি আপনাকে ডিস্টার্ব করছি? না, তা কেন? মনে হচ্ছে ওয়াইফের সাথে রাগারাগি হয়েছে, কথার মধ্যে শুনলাম আমাকে নিয়ে কথা হচ্ছে। তেমন কিছু না, আমি আমার ওয়াইফকে রেখে সিলেটে যাচ্ছি। এখন পাশে আপনাকে দেখে ভাবছে আপনার সাথে পালিয়ে যাচ্ছি। এটা বলার সাথে সাথে মেয়েটা হাসিতে ফেটে পড়ল।
আপনার ওয়াইফ দেখি অনেক সেনসিটিভ। তেমনই। আপনার ওয়াইফকে দেখতে পারি? আপনার ব্যাগটা কোন কোম্পানির? চাঁদ কোম্পানি? চাঁদ কোম্পানির সিইও কে কখনো দেখেছেন? না, কিন্তু আমি ওই কোম্পানিতে গিয়েছিলাম ইন্টারভিউ দিতে। মেয়েটি মোবাইল বের করে কয়েকটি ভিডিও দেখালো আর বলল, এই মেয়েটা না? আমি আমার মোবাইল থেকে আমার আর চাঁদের একসাথে কয়েকটা কাপল ছবি দেখালাম। মেয়েটা বড় বড় চোখ করে তাকালো, বলল, আপনি এই কোম্পানির মালিকের হাজবেন্ড? আমি বিশ্বাস করতে পারছি না, এটা কিভাবে সম্ভব? আমার পাশে আপনি বসে আছেন আর এতক্ষণ আপনি কথা বলছেন আপনার ওয়াইফের সাথে। আপনার ওয়াইফ এত বড় কোম্পানির মালিক? আপনার ওয়াইফকে দেখি কোনো কেয়ার করলেন না। তেমন কিছু না। আপনি অনেক ভাগ্যবান মানুষ। আমি মনে মনে বললাম, ভাগ্যবান না ছাই, প্যারার কোনো শেষ নাই। চাঁদি যে ভিতরে ভিতরে একটা ছাইকো, এটা তো তারা জানে না। আরে তেমন কিছু না। গিয়েছিলাম ইন্টারভিউ দিতে, কিন্তু পূর্ব অভিজ্ঞতা না থাকায় ওরা আমাকে নেয়নি। আপনি যদি আপনার ওয়াইফকে একটু বলতেন তাহলে একটু উপকার হতো। আমি ভাবলাম, এ তো দেখি কাটাকায় নুনের ছিটা দিতে আসছে, আবার ওনার জন্য প্রমোশন চাইলে চাঁদি ভাববে তলে তলে আমরা দুজন প্রেম করে বেড়াচ্ছি, যার কারণে তার প্রমোশন চাইতে এসেছি। কিন্তু তার কোম্পানির কোনো কাজে হস্তক্ষেপ করি না। আমি এতটুকু পারি, আপনার সাথে তার দেখা করে দিতে পারি। কি করে যে আপনাকে ধন্যবাদ দিব? আর এত বড় একটা মানুষ আপনার পাশে বসার সৌভাগ্য কতজনের আছে? প্লিজ আপনার নাম্বারটা দেন। শিওর। আমি আমার নাম্বারটা দিলাম। বলল, কখন ফোন দিব? আগামীকাল কোনো এক সময় ফোন দিয়েন। জি আচ্ছা। তুমি এখনো ওই মেয়েটার পাশ থেকে উঠছো না? কেমন বেহায়া তুমি! গিয়ে কোনো পুরুষের পাশে বসো। আচ্ছা, যাচ্ছি। এক্ষুনি যাও, আমি ভিডিও কল দিব। আমি ফোন কেটে মেয়েটাকে বললাম, একটু সাইড দিবেন? শিওর। আমি বের হয়ে পিছনে তাকিয়ে দেখি গাড়িটি ফুল। আরেকজন মহিলাকে বললাম মেয়েটার পাশে গিয়ে বসতে। আমি সিট চেঞ্জ করে একটা ছেলের পাশে বসলাম। বসার সাথে সাথে চাঁদের ভিডিও কল দিল। আমি তাকে দেখালাম। চাঁদনি বলল, আমি বের হচ্ছি। আচ্ছা আসো। তোমার না ড্রাইভার আছে? আছে। তুমি কিন্তু গাড়ি চালাবা না। আচ্ছা। আমি ফোন কেটে দিলাম। এখন শান্তিমতো রিল্যাক্স হলাম। 3 ঘন্টা পর সিলেটে চলে আসলাম। এসে চাঁদনিকে কল দিলাম। চাঁদনি বলল ও রাস্তা আরও 3 ঘন্টা লাগবে। আমি ভাবলাম এই ফাঁকে একটা হোটেলে রুম বুক করি। ও তো আবার নিম্নমানের হোটেলে থাকতে পারবে না। দেখি ওই মেয়েটা আসছে, এসে বলল, প্লিজ ফোন ধরবেন। আচ্ছা আপনার নাম কি? লিমা। আচ্ছা, আমি সেভ করলাম। অনেক অনেক ধন্যবাদ। ওয়েলকাম। এই বলে মেয়েটা চলে গেল। আমি গিয়ে হোটেলে রুম বুক করলাম। আমি রুমে গিয়ে ফ্রেশ হলাম। বাইরে বের হয়ে অপেক্ষা করতে লাগলাম চাঁদনির জন্য। চাঁদনি কল দিল, কোথায় তুমি? তোমার লোকেশন দাও। আচ্ছা, আমি পাঠাচ্ছি। আমি লোকেশন পাঠালাম। চাঁদনি আসলে তারপর কি হবে? হয়তো এখানে থাকবো, নয়তো আবার ঢাকায় ফিরে যেতে হবে। কিন্তু ঘরে বসে খাওয়ার মতো লোক আমি নই। একটা না একটা কিছু তো করবই। হয় চাঁদি কোম্পানিটি অ্যাটেন্ড করব, কিন্তু ও যদি আবার পাগলামি করে, পাগলামি করলে করুক, তাতে সে তার কপাল খাবে। আমি আমার রুমে গিয়ে শুয়ে রইলাম। প্রচণ্ড খিদা পেয়েছে, কিন্তু খাবো না। চাঁদি আসলে একসাথে খাবো। চাঁদিকে ভালোবাসি না এ কথা বললে ভুল হবে। তাকে আমি ভিতর থেকে ফিল করি, কিন্তু মাঝে মাঝে মন চায় তাকে মেরে রক্তাক্ত করে ফেলি। এসব ভাবতে ভাবতে কখন যে চোখে ঘুম চলে আসলো, তখনই কলিং বেলে আওয়াজ। আমি গিয়ে দরজা খুললাম। দেখি বাইরে চাঁদনি দাঁড়িয়ে আছে ক্লান্ত শরীর নিয়ে। রুমে ঢুকেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তুমি কি করে পারলা আমাকে একা ছেড়ে চলে আসতে? আমি কি তোমার কাছে এতই বিরক্ত? আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। বলে জোরে জোরে কাঁদতে লাগলো। আর আমিও বাধ্য হয়ে তাকে জড়িয়ে ধরলাম। চাঁদনি আবার বলল, আমার কাজ যদি তোমার কাছে ভালো না লাগে, তাহলে তুমি আমাকে মারো, মেরে আমাকে রক্তাক্ত করে ফেলো, তবু আমাকে ছেড়ে দিও না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, এখন কেঁদো না, আমি তোকে বুঝিয়ে বলি। চাঁদনি আমাকে ছেড়ে দিয়ে বলল, এখন আমাকে বলো, কি জন্য আমাকে ছেড়ে চলে আসলা? বলবো, সব বলবো। তার আগে তুই ফ্রেশ হও, কিছু খাওয়া দাওয়া করি। বিশ্বাস করো, প্রচণ্ড খিদা পেয়েছে, তোমার জন্য বসে আছি। আচ্ছা। চাঁদনি বাইরে মুখ করে কাকে জানি বলল, নাদিরা, তুমি আরেকটা রুম বুক করে রেস্ট নাও। জি ম্যাডাম। কোথায় ওয়াশরুম? এদিকে চাঁদের ওয়াশরুমে ঢুকে গেল। ভাবলাম চাঁদের বুদ্ধি আছে ভালো, ও মেয়ে ড্রাইভার নিয়ে আসছে, জানে আমি শুনলে ঘ্যান ঘ্যান করবো। কিছুক্ষণ পর চাঁদের ওয়াশরুম থেকে বের হলো। বের হয়ে বলল, কি খাবা? যে কোনো কিছু। অর্ডার দাও। দিচ্ছি। কিছুক্ষণের ভিতরে খাবার চলে আসলো। দুজনে একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপর আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম।
চাঁদনি আমার পাশে শুয়ে বলল, এখন বলো কি জন্য আসছো, আর ওই মেয়েটা কোথায়? এটা তো তোমাকে আগেই বলেছি, একটা চাকরির জন্য আসছি, আগামীকাল জয়েন ডেট। দেখি কাগজপত্র। আমি চাঁদনিকে কাগজপত্র দিলাম, ও দেখে বলল, মাত্র 15,000 টাকা বেতন। মনে করো আমার কোনো কোম্পানি নেই অথবা কোনো টাকা আয় করার সুযোগই নেই, তখন কি আমাদের 15,000 টাকা দিয়ে হবে? আর এটার কাজ কি? মাঠে কাজ করো রোদের মধ্যে। তুমি কি দেখি একদিনই কালো ভূত হয়ে যাবে, আমার অফিসে আবার এসে পড়ো। পাগল নাকি? পরে তুমি আবার পাগলামি করতে। আরে না, এখন আমি ঠিক হয়ে গিয়েছি। কিভাবে বিশ্বাস করব? আমার কাজেই তুমি তা প্রমাণ পাবে। ওকে, এখন কি করবা? আসছি যখন চলো 2-3 দিন ঘুরেই যাই। আচ্ছা, এখন ঘুমাবো, প্রচন্ড ক্লান্ত লাগছে। আমিও। আমি শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। রাত 3টার দিকে উঠলাম, উঠে দেখি চাঁদনি পাশে নেই। বেলকনিতে তাকিয়ে দেখি ও বাইরে দাঁড়িয়ে আছে। ভাবলাম মন খারাপ। মন খারাপের কারণ কি? আমি তো ওর উপর সবসময় রাগ করি, ও কি আমার উপর রাগ করলো? আজকে ও শাড়ি পরে আসছে, আমি চুপচাপ করে তার পিছনে গিয়ে পেটে নিচে নাভির দিকে হাত রাখলাম। কি হয়েছে? এখানে দাঁড়িয়ে আছো কেন? জানি না, ভালো লাগছে না। কি হয়েছে বলবা তো? আমি চাঁদির ঘাড়ে চুমে দিতে লাগলাম। কি করছো এখানে? চলো ভিতরে যাই। আমি চাঁদিকে কোলে তুলে নিলাম, কোলে করে নিয়ে বিছানায় বসালাম। বলো, কালকে কোথায় যাবা? তোমার যেখানে খুশি। আমার তো মনে চায় সব জায়গায় যেতে। চাঁদির ঘাড়ে কিস করতে করতে বলছিলাম। তাহলে সব জায়গায় যাব। রাতে ঘুমিয়ে গেলাম, সকালে ঘুম থেকে উঠে দেখি চাঁদনি আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমি উঠতে যাব, তখন চাঁদনি বলল, ওঠো না, আরো কিছুক্ষণ শুয়ে থাকো। আচ্ছা সুইট হার্ট। হুম। আবার শুয়ে পড়লাম। চাঁদনি আমাকে জড়িয়ে ধরলো। চাঁদনি বলল, আমি তোমাকে ভালোবাসি তাফিম। আমিও। চলো না, আজকে দিনটা শুধু ঘুরেই কাটিয়ে দিই। ওকে, তুমি যেভাবে চাইবা সেভাবে হবে। না, আজকেই শুধু দুজনেই ঘুরবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলবা সেভাবেই হবে। আমি চাঁদনিকে কোলে করে নিয়ে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে এসে খাবার অর্ডার করলাম। খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে বের হলাম। চায়ের বাগানে গেলাম, সেখানে অর্ধেক দিন কাটিয়ে আবার হোটেলে চলে আসলাম। রুমে ঢুকে কিছুক্ষণ রেস্ট নিলাম। তখনই দেখি নীলা নামক মেয়েটির ফোন। আমি কিছুক্ষণ পর ধরলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনেছেন? গতকাল যে নাম্বার নিয়েছিলাম আমি লিমা। চিনেছি। ম্যাডামের সাথে দেখা করতে পারবো? পারবেন। আমি একটা ঠিকানা দিচ্ছি, এই ঠিকানায় চলে আসেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওয়েলকাম। ফোন কেটে চাঁদিকে বললাম, গতকাল যে আমার পাশে একটা মেয়েকে দেখছিলে না, হুম। ওই মেয়েটা তোমার সাথে দেখা করতে যাচ্ছে। আমার সাথে দেখা করবে কেন? আর ওই মেয়ে তোমার নাম্বার কোথা থেকে পেলো? ওই মেয়ে যখন জানতে পারলো তুমি আমার ওয়াইফ, আর গতকাল সে তোমার কোম্পানিতে গিয়েছিল চাকরির জন্য, কিন্তু হয়নি। তোমরা এত কথা বলে ফেলেছো? ভালোই। আমি বলছিলাম সিট চেঞ্জ করতে, না হলে জানি আর কি করে ফেলতে। চাঁদনি, ওই মেয়েটার সাথে আমি দেখা করব না। দেখো আমি কথা দিয়েছি তোমার সাথে ওকে দেখা করিয়ে দিব। আমাকে অপমানিত করো না। আমি চাই ও আর তোমার সীমানার ভিতরেই না আসুক, সেই জন্যই আমি তার সাথে দেখা করব না। না, তুমি দেখা করবা। মেয়েটার কথা শুনে মনে হয়েছে মেয়েটা অনেক কষ্টে আছে। যে কোনো একটা পোস্টে ঢুকিয়ে দাও। আমার ঠেকা পড়ছে। আর যে পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলাম ওই পোস্টে আর লোক নেওয়া যাবে না। স্টক আউট। আচ্ছা ঠিক আছে, তুমি এই কথাটা তার সামনে গিয়ে বলো। আমি পারবো না। তাহলে আমারই যেতে হবে? তুমি যাবা কেন? মেয়েটার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। আমি কথা দিয়ে কথা রাখিনি। তুমি দেখা করবা না, আমিও করব না। নাদিরাকে দিয়ে বলবো আমরা কেউ তার সাথে দেখা করতে ইচ্ছুক না। দেখো, আমি মেয়েটাকে ঠিকানা বলে দিয়েছি, ও মনে হয় আসতেছে। তোমার দেখা করতে সমস্যা কি? এখন কি করব? একটা কাজ করো, ওকে যে কোনো একটা চাকরি দিয়ে দাও, যাতে সে খুশিতে বাড়ি ফিরে। দেখো কত মায়া। ধুর, তোমার যেটা খুশি সেটা করো। এই বলে আমি বিছানায় শুয়ে পড়লাম। চাঁদি বাইরে বের হয়ে দেখে নাদিরা কি জানি বলল। সেসব শুনে লাভ নাই। দোয়া করি ওই মেয়ের সাথে আজ ওর দেখা না হয়। মেয়েটা মনে মনে কি ভাববে। পরের দিন সকালে আমরা দুজন ঢাকা চলে আসি। একদিন পর চাঁদি অফিসের উদ্দেশ্যে রওনা দেই। দেখি চাঁদি আবার কি রং শুরু করেছে। আমার মনটা আজকে অনেক ভালো, কারণ অনেক দিন পর তাফিম আর আমি আবার এনজয় করলাম। আমি তাফিমকে অনেক ভালোবাসি। বিয়ের আগেও তাকে আমার ভালোই লাগতো, কিন্তু বিয়ের পর তাকে আবার নতুন করে জানলাম। সত্যি তাফিম অনেক ভালো। দেখতাম বিয়ের পর বউ আর শাশুড়ির মধ্যে প্রচুর ঝগড়া হয়, যার কারণেই সংসারে অশান্তি সৃষ্টি হয়। আমি এমন জীবন চাই না যেখানে কোনো অশান্তিই থাকবে।
যেখানে থাকবো শুধু আমি আর আমার ভালোবাসার মানুষ, আর প্রত্যেকটা মুহূর্ত আমরা এনজয় করব। তাই আমি তাফিমের মা বাবার কাছ থেকে একেবারেই তাফিমকে চিনিয়ে নিয়ে এসেছি টাকার বিনিময়ে। বলছিলাম যাতে তাফিম আর আমাকে কোনো ডিস্টার্ব না করে, তাদেরকে হিউজ পরিমাণ টাকা দিয়ে দিয়েছি, যেটা দিয়া তারা দুইজন আরামেই বাকি জীবন কাটিয়ে দিতে পারবে। কিন্তু ভয় করছে, যদি তাফিম এটা শুনি তাহলে কি হবে। আব্বার সাথে মাঝে মাঝে কথা বলি, আব্বারই বিয়ের কথা বলাতেই খুব খুশি হয়েছে। আমার মা নেই, ছোটবেলায় মা মারা গিয়েছে, তারপর আব্বা নতুন বিয়ে করে, সেটাই আমার কাল হয়ে দাঁড়ায়। আমি অনেক কষ্টে লেখাপড়া করি, সৎমা চাইতো আমাকে বিয়ে দিয়ে দিক, কিন্তু আব্বার ইচ্ছা ছিল আমাকে লেখাপড়া করাতে। মোটামুটি লেখাপড়া শেষ হতেই আব্বা এসে বলল তারা লন্ডন চলে যাচ্ছে, এখন আব্বার কোম্পানি আমাকেই দেখতে হবে। আমিও কোনো কিছু চিন্তা না করি রাজি হয়ে গেলাম। তখন কোম্পানির খুব খারাপ অবস্থা ছিল। আমি 1 বছর অনেক পরিশ্রম করেই কোম্পানিকে একটা উচ্চ মাত্রায় নিয়ে যাই। এখন আমার কোম্পানি একটা ব্র্যান্ড। 1 বছরের কাজের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে একমাত্র তাফিমকে। ওকে যখন অতিরিক্ত কাজের কথা বলতাম তখন ও সাথে সাথেই রাজি হয়ে যেত, কিন্তু যেটা বুঝলাম ও ভিতরে ভিতরে খুব জ্বলতো, যেটা আমার খুব পছন্দ। একদিন অতিরিক্ত কাজের চাপ ছিল, আবার ওর কি যেন প্রবলেম ছিল, যার কারণে ছুটি নিতে আসছিল, কিন্তু আমি ছুটি না দিয়ে আরো ডাবল কাজ বুঝিয়ে দিলাম। ও আমার এখান থেকে হাসি মুখে বিদায় নেয়, কিন্তু সে তার অফিসে গিয়ে রাগে চেয়ারে ছাদ দিয়ে তার কম্পিউটারে কিবোর্ডই ভেঙে ফেলে, আর ও পাগলের মতো তার চুলগুলো টানতে থাকে। আমি তখন ভাবছিলাম, ইস, চুলগুলো যদি আমার হতো তাহলে আমার কি ভালোই না লাগতো। পরে তাকে কোনো জরিমানা করি, কারণ দেখেছিলাম তার আগের পরিমাণটা কতটুকু। তখন থেকেই তাফিমের প্রতি আমার আকর্ষণ বাড়ে। সিলেটে আমি লিমা নামক মেয়েটার চাকরি দিয়েছি অন্য কারণে। কারণটা হলো, লিমার সাথে যখন কথা বলবে তাফিম, তখন আমি তাফিমের উপর মিথ্যা দোষারোপ করব, যার কারণে তাফিম প্রচণ্ড রাগ করবে, যেটা আমার খুবই প্রিয়। এখন অফিসে ঢুকে অনেক কাজে মনোযোগ দিলাম। স্ক্রিনে তাকিয়ে দেখি লিমা আর তাফিম কথা বলছে। লিমার কথার স্টাইল দেখে মনে হচ্ছে লিমা খুবই কৃতজ্ঞ। আমি এটাই চাই তাফিম সবার কাছেই ভালো মানুষ হয়ে থাকুক। তাফিমের সাথে অফিসে আর কোনো ঝামেলা করব না। আচ্ছা, আমি যদি তাকে রাগানোর জন্য অন্য কোনো ছেলের সাথে প্রেম ভালোবাসার নাটক করি, তাহলে সে আরো বেশি রাগ করবে। যদি পরে একেবারে ছেড়ে চলে যায়, না, এমন করা যাবে না। আমি তার ভিতরে আঘাত দিতেই চাই না। দেখি তাফিম বসেই কাজ করছে। তাফিম কম্পিউটার নিয়ে যেন ওস্তাদ, এত কিছু বুঝে আমি নিজেও তার কিছুই বুঝি না। যে কাজটা আমি করি 10 মিনিটে, সেই কাজটাই তাফিম করে 5 মিনিটে। যখন কম্পিউটারের খুব নাজেহাল অবস্থা, তখন তাফিম সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল। এখন আমাদের চাঁদ কোম্পানি একটা নাম করা ব্র্যান্ড, যার শেয়ার মূল বেড়েই যাচ্ছে। বাসরাতে দেওয়া তাফিমের স্বর্ণের আংটিটা এখনো আমার হাতে এখনো শোভা পাচ্ছে। আর শোভা পাবেই বা না কেন, আমার জান এটা আমাকে গিফট করেছে, এটা আমি কোনো সময় হাত থেকে খুলবই না। রিংটার মধ্যেই একটা চুমু খেলাম। এখন কাজে মনোযোগ দিলাম। একটু কাজ করেই চেয়ারে ঘুমিয়ে পড়লাম, কারণ রাতে সজাগ থাকতে হবে। একেবারে উঠলাম লাঞ্চ টাইমে, দেখি তাফিম সামনে বসে আছে। আমি লাফ দিয়ে উঠলাম। কোনো আওয়াজ না করে তাফিম চুপচাপ হয়ে বসে আছে। তাফিম বলল, মনে হয় স্বপ্ন দেখছো। দেখছি। কি স্বপ্ন দেখছো? এদিকে আসো, নয়তো কেউ শুনে ফেলবে। আমি তাফিমের কানের কাছে গিয়ে বললাম, দেখছি আমার পেটে বাচ্চা, আর তুমি বাচ্চাকেই গান শোনাচ্ছ। আসার সময় তাফিমের গালে একটা চুমু খেলাম। তাফিম বলল, আশা করি তোমার স্বপ্ন অতি শীঘ্র বাস্তবে পরিণত হবে। আমি মুখে ভেঙচি কেটে বললাম, তোমারই কোনো গুরুত্ব নেই। তাফিম হাসি দিয়ে বলল, দেখবে একদিন হয়ে যাবে। আচ্ছা, এখন কি বাড়ি যাবা? তুমি কি বলো? কাজ না থাকলে চলে যাও, গিয়ে রান্না বসাও। কি রান্না করব? তোমার যেটা খুশি। আমার তো ভালোই লাগে, করলা ভাজি আর ঝাল করে ভর্তা, এগুলো রান্না করব। করলা ভাজি কথা মনে হলেই মনে চায় দেশ ছেড়ে চলে যাই। এ দুটো ছাড়া তোমার যেটা খুশি ইচ্ছা রান্না করো। তাহলে বেগুন ভাজি করি। ধুর, তুমি তো জানো আমি এগুলো খেতে পারি না। তাহলে তুমিই বলো কি রান্না করব। আপনার যেটা মন চায় আপনি সেটাই করেন মহারানী। আমি হাসি দিয়ে বললাম, আমার তো মনে চায় শুধু অনেক অনেক চাল দিয়ে ভর্তা খেতে। আপনি কি সেটা খাবেন? যাব না। অবশ্যই না। ঘরে কি আছে? তেমন কিছুই নেই, বাজারেই যাও না, থাকবে কিভাবে? আগামীকাল সকালে যাব।
সকালে কখন ঘুম থেকে ওঠো? অফিসে আসার আধা ঘন্টা আগে। দেরিতে ওঠা দোষটা কার, আবার নাকি তোমার? জানি না। তোমার অফিসের টাইম পিছিয়ে দিলে হয়ে যাবে। ইস, আমরা তার জন্য অফিসের টাইম পিছাতে দিতাম। আচ্ছা, তাড়াতাড়ি বাড়ি যাও। যাচ্ছি। চেয়ার থেকে ওঠো। পিছন থেকে তাফিমকে জড়িয়ে ধরলাম। বললাম, কি খাবা? বললা না তো। ছাড়ো, কেউ দেখে ফেলবে। দেখলে দেখুক, তুমি আমার হাজবেন্ড। তোমার সাথে এমন করব না তো তাহলে কি অন্য কারোর সাথে এমন করব? ঠিক আছে, এখন তাড়াতাড়ি বাড়ি যাও। আমি গেলাম, তুমিও চলো। তুমি যাও, আমি আসতেছি। ওকে। এটা বলে তাফিম চলে গেল। আমিও বাড়িতে চলে আসলাম। এসে রান্না বসালাম। কি রান্না করব সেটাই ডিসাইড করতেই কষ্ট হচ্ছে। ধুর, যেটা আছে সেটাই রান্না করব। ডাউল কোল্ড বসালাম আর লাউ রান্না করলাম। ঘরে কিচ্ছু নেই, আর কি রান্না করব? টাকা পয়সার অভাব আছে, বাজার করতে কাহিল লাগে। আজকে শিখা হবে। আমি রান্না করে গোসল করে বসে রইলাম। কখন আসবে? এত দেরি করছে কেন? অফিস তো আরো 1 ঘন্টা আগে শেষ। ফোন দিলাম, কোথায় তুমি? আসতেছি। এটা বলেই ফোন কেটে দিল। কিছুক্ষণ পর তাফিম চলে আসলো। এসে গোসল করলো। খাবার টেবিলে বসলে তাফিমের মুখের দিকে তাকালাম। দেখি নাক আকাশে তুলে রাখলো। যেটা দেখি খুব হাসি পাচ্ছে, কিন্তু খিদার কারণে খাওয়া ধরলো। খেতে খেতেই আমি বললাম, আর জীবনে বাজারের কথা বললে অলসতা করবা? না, জীবনেও না। এই তো লাইনে আসছো। তুমি খাবে না? তুমি খাইয়ে দাও। এদিকে আসো। তাফিম আমাকে খাইয়ে দিল। পরে দুজনে একসাথে বিছানায় শুয়ে রেস্ট নিতে লাগলাম। ভাবলাম, এমন একটা হাজবেন্ড পেলে জীবনে আর কিছুই লাগে না। এভাবেই কিছুদিন চলে গেল। এই কয়েকদিনে কোনো প্রবলেম হয়নি। আবার আমার মাথা নষ্ট হয়ে গেল, কিভাবে তাফিমকে রাগানো যায়। তার রাগান্বিত মুখ দেখার জন্য আমি পাগল হয়ে গেলাম। নতুন কি উশিলা দেওয়া যায় সেটাই ভাবতে লাগলাম। আমি চাঁদনি অফিসে গিয়ে বললাম, চাঁদনি, আমার বেতন কোথায়? তুমি টাকা দিয়ে কি করবা? টাকা তো আমাদের তো আছেই। কত টাকা তোমার প্রয়োজন? আমি আমার কাজের টাকা চাই। এই নাও কার্ড, যত খুশি লাগে নিয়ে নাও। দাও, আমার বেতন যত ততই নিব। তোমার যত খুশি তত নাও। ওকে। এমনিতেই আমার বেতন 50,000 টাকা। আমি কার থেকে টাকা উঠিয়ে বাড়িতে গেলাম। মা বাবা যেন আমাকে ভুলেই গেছে। বিয়ে করেছি, একটু দেখাশোনা করবে না তো দুজনের বাড়িতে সারাদিন বসে থাকে। ভাবলাম রাগ করলো নাকি। রাগ করলে আব্বা করতে পারে, কিন্তু মা তো রাগ করা মানুষ না। এমন আজব জিনিস আগে দেখিনি। আমাকে যেন ভুলেই গেল। কারণটা কি? একবারও তো আমাকে ফোন দিচ্ছে না। এই কয়দিনে মা মাঝে মাঝে ফোন দিত, এখন সেটাও দেয় না। তাই আজকে ভাবলাম তাদের সাথে দেখা করি। এ যেন তারা পৃথিবীতে থেকেও নেই। এসব ভাবতে ভাবতে দোকান থেকে কিছু ফল আর মিষ্টি কিনে বাসা গিয়ে টোকা দিলাম। কিছুক্ষণ পর মা দরজা খুলল। মা আমাকে দেখে ভেবাচাকা খেয়ে গেল। মুখটা কেমন যেন ফ্যাকাশ হয়ে গেল। আমার ভিতরে একটা ভয় ঢুকে গেল। কিছু কি হয়েছে? নিজের সন্তানকে দেখে মুখের এমন অবস্থা করলো কেন? আমি জিজ্ঞাসা করলাম, মা কেমন আছো? হ্যালো, তুই কেমন? ভালো মা। আব্বা কোথায়? ঘরেই আছে। মনে হয় না এখন তোর সাথে কথা বলবে। কেন? জানি না। আচ্ছা, এটা ধরো। এগুলো কি? কিছু ফল, এটা রাখো। কিছু টাকা দিয়ে বললাম। টাকা লাগবে না। এটা রাখো, খরচ করো। লাগবে না, এখন তুই যা। এটা বলে দরজা বন্ধ করে দিল। ভিতরে ঢুকতে পারলাম না। আমি সেখানে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলাম। কি হলো এটা? যে মা সবসময় আমার সাথে ঘ্যান ঘ্যান করত, সে এখন আমাকে বাইরে থেকে বিদায় করে দিল। বুঝতে পারছি না হচ্ছেটা কি। নাকি চাঁদনির উপর রাগ করেছে। কিন্তু মা বাবার ইচ্ছাতেই তো আমি বিয়েটা করলাম। রাগের তো কোনো কারণ বুঝলাম না। আমি এতই পর হয়ে গেলাম। কারণ কি? এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় এসে বিছানায় শুয়ে পড়লাম। ভাবতে লাগলাম, নাকি অন্য কোনো সমস্যা। কি সমস্যা হতে পারে? 1 মাস আগেও তো আব্বা টাকার জন্য বলছিল। এখন আমি টাকা দিতে চাইলাম, কিন্তু টাকা নিল না। মার মুখের অবস্থা দেখে বুঝলাম মা আমাকে দেখে অবাকের চেয়ে বেশি ভয় পেয়েছে। কারণ কি? নিজের সন্তানকে কেউ কি ভয় পায়? কি হলো মা বাবার, সেটা আমাকে বের করতে হবে। আমি চুপচাপ বসে রইলাম। এই একটা কথা আর এই জিনিসটাই মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। কি হলো তাদের? দেখি চাঁদনি আসলো, অনেক ক্লান্ত শরীর নিয়ে। এসেই বিছানায় গাটা এলিয়ে দিল। চাঁদনি বলল, এখন রান্না করতে পারবো না, অনেক ক্লান্ত লাগছে। আচ্ছা, সমস্যা নেই, পরে করো। তাহলে খাবো কি? জানি না। মনে হচ্ছে টেনশনে আছো। দেখি চাঁদনি ড্রেস চেঞ্জ করতে লাগলো। ব্রাটা খুলে দাও। নিজে করে নাও না। দেও না, অনেক ক্লান্ত লাগছে। এটা খুলতে গেলেই তোমার যত ক্লান্ত। এদিকে আসো।
চাঁদনি একেবারে আমার কোলের কাছে এসে বসেছে। আমি খুলে দিলাম, দেখি চাঁদনি বাথরুমে চলে গেল। আমি চুপচাপ বসে ভাবতে লাগলাম, চাঁদনিকে বিয়ে করার পরপরই মা বাবা এমন হয়ে গিয়েছে। চাঁদনি কি তাদের কিছু করলো? কিন্তু আমার তো তা মনে হয় না। যত কিছুই করে সব তা আমার সাথে করে, আমার মা বাবার সাথে করবে কি করে? দেখি চাঁদনি বাবা মার সাথে তেমন কথা বলে না। কি হলো বাবা মার? ভাবলাম আজকে আবার যাব, গেলে যদি আবার দরজা থেকে বিদায় করে দেয়। ধুর, মাথা কাজ করতেছে না। চাঁদনি, খিদা লাগছে। জীবনে কিছু করতে না পারলেও ডিম ভাজি করতে পারি। তাড়াতাড়ি দুটো ডিম ভাজি করলাম। পরে কি করব? ভাত আছে, ডিম ভাজি আর ভাত, আর সাথে কাঁচামরিচ খাওয়া যাবে। একটা কাজের মেয়ে রাখা দরকার। চাঁদনি বাথরুম থেকে বের হয়ে দেখে আমি টেবিলে বসে আছি। অনেকটা অবাক হয়ে বলল, তুমি রান্না করছো? হুম। দাঁড়াও, আমি চুলটা শুকিয়ে আসছি। পরে শুকায়ও, এখন এখানে আসো। চাঁদের চেয়ারে এসে বসলো। চাঁদনি বলল, তুমি খাইয়ে দাও। আমি কিন্তু লবণ খাই না। আমি জানি সেটা, লবণ ছাড়াই দাও মুখে। আমি চাঁদিকে খাইয়ে দিলাম, সাথে আমিও খেলাম। একজন আরেকজনকে খাইয়ে দেওয়ার মাঝে এত যে আনন্দ আগে জানতাম না। চাঁদনিও যেন তৃপ্তি সহকারে খেলো। খাওয়া দাওয়া করে চাঁদনি ল্যাপটপ নিয়ে বসলো। আমি চাঁদনির পাশে গিয়ে শুয়ে পড়লাম। আমি বললাম, চাঁদনি, ল্যাপটপটা রাখো। একটা গুরুত্বপূর্ণ মিটিং, আমি কথা দিয়ে ফেলেছি। 10 মিনিট। আচ্ছা, 10 মিনিট? 10 মিনিটের বেশি হলে অন্য রুমে গিয়ে মিটিং করো। এখন আমি ঘুমাবো। ঠিক আছে। আমি পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। আজান দিল। ঘুম থেকে উঠে দেখি চাঁদনি পাশে নেই। দেখি পাশের রুমে গিয়ে কিসের মিটিং করছে। আমি কিছু না বলে নামাজে চলে গেলাম। ও যেটা খুশি করুক, আমি টেনশনে আছি মা বাবাকে নিয়ে। নামাজ পড়ে একটা চায়ের দোকানে গিয়ে চা খেলাম। দেখি আব্বাও চায়ের দোকানে। আমি আব্বার কাছে গিয়ে সালাম দিলাম। আমি বললাম, আব্বা কেমন আছেন? ভালো। কিছু বলবি? না, তেমন কিছু না। টাকা? এ বিষয়ে পরে কথা হবে। দোকানের চা খাস না, বৌমারে বলবি গড়ের চা বানাতে। এখন বাসায় চলে যা। আমি বোকা ছেলের মতো বাসায় হাঁটা ধরলাম। বুঝতে পারছি না কি হচ্ছে। বাসায় এসে দেখি চাঁদনি রান্না করছে। আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আমি শিওর কিছু না কিছু হয়েছে, কিন্তু কি হতে পারে? আমি তো তাদের সাথে ঝগড়াও করিনি। দুজনে এমন ভাব ধরেছে যেন তারা আমাকে চেনেই না। আমি ল্যাপটপ নিয়ে বসলাম। আচ্ছা, চাঁদনি কিছু বলেছে আব্বা আমাকে? একটু বাজিয়ে দেখি। আমি বললাম, চাঁদনি, চাঁদনি। আসছি। একটু পর চাঁদনি আসলো। আমি বললাম, আব্বা বলেছে তোমাকে চা বানিয়ে দিতে আমাকে। আমি চাঁদের মুখের দিকে লক্ষ্য করলাম। দেখি চাঁদের রিয়াকশনটা কি হয়। দেখি ভ্রু কোঁচকালো। মনে হয় আমি এমন কথা বলবো ভাবতেই পারিনি। চাঁদের মুখে হাসি দিয়ে বলল, কিন্তু ঘরে তো চা নেই। তো চা রাখবা না? আমি রাখবো, তুমি খাবা। তুমি নিয়ে আসবে না? ধুর, আব্বার কথা রাখতে পারলাম না। যাই, গিয়ে বাইরে চা খেয়ে আসি। পাগল নাকি, এত রাতে চা খেতে বাইরে যাবা? আমার অনেক মন চাচ্ছে। আমি একা থাকতে পারবো না। এখন বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে রাতটা কাটাও, আগামীকাল আমি চা নিয়ে আসবো। চা তো আমি খাবই। কোনোভাবেই তুমি যেতে পারবে না। চাঁদনি দৌড়ে গিয়ে বাসায় তালা মেরে ফেললো। চাবি তার বুকের কোথায় লুকিয়ে রেখেছে। না, আমি যাবই। চাবি দাও। না, আমি চাবি দিব না। এই বলে চাঁদি রান্নায় মনোযোগ দিল আর মুখে গুনগুন করতে লাগলো। আমি ভাবলাম, তোমার গুনগুন আমি বের করছি। আমি আস্তে আস্তে রান্নাঘরে গেলাম। গিয়ে বললাম, চা তো খাবো, কিন্তু এই চা? তার ঠোঁটে ধরে বললাম, তুমি এই চা যত খুশি খাও, কোনো বাধা নেই। আচ্ছা। এটা বলে আমি চাঁদিকে কাছে টেনে নিলাম। তার ঠোঁটে আস্ত করে কিস করলাম। কিন্তু চাঁদনি অপেক্ষা করতে রাজি ছিল না। তাই আমাকে জড়িয়ে ধরলো। একসময় চাঁদনি আমাকে ছেড়ে দিয়ে বলল, এখন যাও তো, আমাকে রান্না করতে দাও। আচ্ছা, তুমি রান্না করো, আমি বাইরে থেকে আসতেছি। এটা বলে তাকে চাবিটা দেখালাম। চাঁদনি তার বুকের সামনে হাত দিয়ে বলল, না, এটা চিটিং। প্লিজ বাইরে যেও না, আমার একা একা ভয় করে। কষ্ট করে 10 মিনিট থাকো, আমি যাবো আর আসবো। চাঁদনি অভিমানী কান্না করতে লাগলো। আমি তার অভিমানী কান্না দেখতে লাগলাম। এত বড় একটা কোম্পানির মালিক, অথচ তার ভিতরে কোনো অহংকার নেই। সে সবসময় চায় আমি তার পাশে থাকি, আরও আমাকে ভালোবাসে। আমি নিজেও জানি, বিশ্বাস করতে পারছি না। আমি বললাম, আচ্ছা, যাব না। ইয়েস। চাঁদনি আবার রান্নায় মনোযোগ দিল। চাঁদনি আমাকে এটা সেটা কতগুলো কাজ দিল। আমি সেগুলো করলাম। আমি ক্লান্ত হয়ে বললাম, আচ্ছা, একটা কাজে মেয়ে রাখতে পারো না? তাহলে তোমাকে এত কাজ করতে হয় না। আর রান্না করতে করতে তোমার সুন্দর মুখটা কাল হয়ে যাচ্ছে। জীবনেও না, দরকার হলে 1 সপ্তাহ না খেয়ে থাকবো, তবু কাজের মেয়ে কথা মুখেও আনবে না। কেন? না মানে না। আর কোনো কথা আছে? না। খাবার রেডি, একেবারে খেয়ে ওঠো। আচ্ছা।
তারপর দুজনে একসাথে খেলাম। বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পর চাঁদনি এসে আমাকে বলল, এই কয়দিন আমি অফিসে যাব না। কেন? এমনি কোনো কাজের চাপ নেই। আচ্ছা, তোমার ইচ্ছে, বাসায় থাকবা। ওকে। গুড নাইট সুইট হার্ট। দূর, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বা? আচ্ছা, কম্বলের নিচে আসো। চাঁদ দিয়ে কোনো কথা না বলে লাইট বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। সোজা আমার কম্বলের নিচে আসলো। পরদিন ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে অফিসে গেলাম। গিয়ে কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি লিমা আসলো। লিমা বলল, আজকে ভাবি আসি। অফিসে তাকে বস বলবেন। বাইরে দিব্যি ভাবি বললেন, আচ্ছা। না আসেনি। একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। আমাকে বলেন। আজকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আপনার বাসা না সিলেটে? কোম্পানি থেকে একটা ফ্ল্যাট দিয়েছে, ওইটাই থাকি। এখন তাড়াতাড়ি যেতে হবে। আমি তো ছুটি দিতে পারবো না। আমি যাব আর আসবো, এইখানেই ফ্ল্যাট। কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। আচ্ছা যান। আমি আপনার ছোট, তুমি করে বলবেন। আচ্ছা। লিমা চলে গেল। চাঁদনি না আসায় সবাই তার ফাইলগুলো আমাকে দেখাতে লাগলো। চাঁদনির অনুপস্থিতিতে সবাই অফিসের বস আমাকে ভাবছে, কারণ তারপরে আমি উত্তরসূরি। যেটা এভাবে অনেকক্ষণ চলে গেল। দেখি লিমা আসলো আর বলল, আপনার জন্য এটা এনেছি, প্লিজ খেয়ে নেবেন। আরে এসবে কি দরকার ছিল? আপনি আমার এত বড় উপকার করলেন, অথচ আপনার জন্য কিছু করতে পারলাম না। যদি এটা গ্রহণ করতেন তাহলে মনটাকে একটু শান্তি দিতে পারতাম। ব্যাপার না, এসবের দরকার নেই। আপনি খেয়ে নিন। প্লিজ না, না করবেন না। ওকে, রেখে যান। বাড়িতে গিয়ে আপনার ভাবিকে নিয়ে একসাথে খাবো। আচ্ছা, আমি যাই। কাজ শেষ করে তারপর বাসায় যাবা? জি। লিমা চলে গেল। আমি কাজ শেষ করে ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসলাম। আমি গাড়ি ব্যবহার করি না, কারোর গাড়ি নিয়ে চলা আমার সাথে যায় না। আমি সাধারণভাবে চলতে পছন্দ করি। আমি বাসায় আসলাম। চাঁদনি দরজা খুলে দিল। দেখি আজকেও চাঁদনি নতুন শাড়ি পরেছে। শাড়িতে তাকে অসম্ভব সুন্দরী লাগছে। আমি বললাম, আজকে সাজার কারণ? শাস্তি কি মানে নাকি? তা হবে কেন? দেখো তো লিমা কি দিয়েছে। লিমার কাছ থেকে এগুলো নিতে গেলা কেন? আমি নিতে চাইনি, অনেকটা জোর করে দিল। আচ্ছা। অনেক খিদে পেয়েছে। কি রান্না করেছ? তোমার প্রিয় বিরিয়ানি। আচ্ছা, তাহলে এক কাজ করো, 2 পাটে বিরিয়ানি আনো, মা বাবাকে দিয়ে আসি। আচ্ছা, দিচ্ছি। চাঁদনি 2 পাটে বিরিয়ানি নিয়ে আমার হাতে দিল। আমি সোজা মা বাবার ফ্ল্যাটে চলে গেলাম। গিয়ে কলিং বেলে টিপ দিলাম। একটু পর মা দরজা খুললো। আমি সালাম দিয়ে বললাম, কেমন আছো মা? ভালো। এটা রাখো। কি আনতেছো? বিরিয়ানি। আচ্ছা। আব্বা বাসায় আছে? আচ্ছা, কিন্তু এখন ঘুমাচ্ছে, পরে কথা বলিস। তাহলে আসি। আচ্ছা, এরপর থেকে আসলে আগে ফোন দিয়ে আসবি। কেন? এমনি এখন বাসায় যায়। এটা বলে দরজা বন্ধ করে দিল। আমি কাহিনী কিছু বুঝলাম না। কি হলো এটা? আমি যেন তাদের অপরিচিত। আসলে অনুমতি নিয়ে আসতে হবে। যে এই বাসার মধ্যে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, সেই বাসায় আসলে নাকি আগের মতো বলে আসতে হবে। আমি এতই পর হয়ে গেলাম, কিভাবে সম্ভব? মা তো অনেক বকাঝকা করতো, কিন্তু আজ পর্যন্ত মনে হয়নি কোনোদিনও অভাবে ছিলাম। হয়তো সেই জিনিসটা একদিন আগে অথবা পরে মা যেভাবে হোক দিয়েছে। সে মা এতটা চেঞ্জ হয়ে গেল কিভাবে? আমি যারা বিশ্বাসই করতে পারছি না। নাকি এতদিন খোঁজ খবর না নেওয়াতে রাগ করেছে? খবর নেই নাই, একেবারে তা নয়। প্রতিদিন একবার না একবার কথা হতো, কিন্তু একদিনও মা বলল না চাঁদিকে নিয়ে বাসায় ঘুরে যেতে। আমিও কেমন মাকে একবার জন্য বললাম না বাড়িতে আসতে। যাই হোক, বাসায় আসলাম। এসে দেখি চাঁদি খাবার টেবিলে বসে আছে। এখন বিরিয়ানির উপর থেকে একেবারে মন উঠে গিয়েছে। খাওয়ার রুচি হচ্ছে না টেনশনে। চাঁদনি বলল, একেবারে খেয়ে গোসল করতে যাও। কিন্তু এখন আবার খাওয়ার রুচি হচ্ছে না, রাতে খাবো। চাঁদিকে কিছু বলার সুযোগ না দিয়ে বাথরুমে ঢুকে গেলাম। গোসল করে বাথরুম থেকে বের হয়ে বিছানায় শুয়ে পড়লাম। দেখি তখনও চাঁদি খাবার টেবিলে বসে আছে। বলল, এখন খেয়ে যাও। এখন রুচি হচ্ছে না, প্লিজ আর ডেকো না। কি হলো আবার? এটা বলে চাঁদি খাবার রুম থেকে বিছানায় আসলো আর বলল, কি হলো আবার? কেলা হাসি মুখে আসলাম, মুখ কালো করে। কিছু বলছে? না তেমন কিছু না, তুমি খেয়ে ওঠো, এখন রুচি হচ্ছে না। এখানে নিয়ে আসবো? না বললাম তো, এখন আর একটা কথা বলবো না, ভালো লাগছে না। বুঝেছি, আমার উপর রাগ করেছ। এটা বলে অভিমানে কান্না শুরু করলো। দূর, সেসব শোনার টাইম নাই। আমি বালিশের ভিতরে মাথা দিয়ে শুয়ে পড়লাম। কান্না বন্ধ করতে বললাম। তুমি না খেয়ে এলে আমিও খাবো না। এটা বলে চাঁদনি আমার পাশে শুয়ে পড়লো
আমার প্রচণ্ড খিদে লাগছে, কিন্তু রাগ তো করেই ফেললাম। ধুর, খাবো না বলছি খাবো না। আমি ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু খিদার জ্বালা ঘুম আসছে না। আমি বললাম, চাঁদনি, তুমি না বলছিলে শপিংয়ে যাবা? কখন বললাম? ওই দিন। ওই দিন কখন তুমিই জানো। আচ্ছা ঠিক আছে, চলো শপিং করে আসি। তুমি না খেলে আমি কোথাও যাব না। ধুর, ঘুরে ঘুরে একই কথা। খাবো না, শপিং করতে যাব না। বুঝেছি, আমার রান্না ভালো হয়নি, সেই জন্যই তো বলি। কাজের মেয়ের কথা কি জন্য বলো? আমার হাতে রান্না ভালো হয়নি বলে? তেমন কিছু বলছি আমি? আমি তো বুঝি। আরে না, তোমার রান্না আমার কাছে বেস্ট। তাহলে চলো সুন্দর করে খেয়ে আসো। আচ্ছা চলো। এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। আমি আর চাঁদনি একসাথে খেলাম। পরের দিন দুজনে শপিংয়ে গেলাম। এভাবে আরো কয়েকটা দিন চলে গেল। কিন্তু একদিন চাঁদনি যে কাজ করলো, আমি চাঁদিকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতে লাগলাম। কিছুদিন ধরে দেখছি তাফিমের মন একেবারেই ভালো না। কারণ জিজ্ঞেস করলে উল্টা পাল্টা কথা বলে, কথা কাটিয়ে ফেলে। তার এতই মন খারাপ ছিল যে একদিন আমার সাথে সে কথাই বলে না, ঠিকমতো খাওয়া দাওয়াই করে না। আমি বুঝতে পারছি না তাফিমের হঠাৎ করে কি হয়ে গেল। সব সময় মন খারাপ করে থাকে। যেদিন সে তার আব্বা আম্মার সাথে দেখা করতে গিয়েছিল, তারপর থেকেই এমন অবস্থা। নিশ্চয়ই তার মা বাবা কিছু বলেছে। আমি ওদের টাকা দিলাম যাতে আমার আর তাফিমের মাঝে না আসতে। তারপরও তারা আবার বাম হাত ঢুকালো। আমার মনে হয় না তাফিম কি কিছু বলছে, কারণ তাকে যদি আমার সম্পর্কে কিছু বলতো তাহলে নিশ্চয়ই তাফিম আমার সাথেই রাগারাগি করতো, এমনকি আমাকে মারতো। আমি এত বড় একটা কোম্পানির মালিক, তারপরও আমার জামাই কিনা আমাকে মারবে। মানুষ শুনলে কি বলবে? আমি তো জেনে শুনেই তাফিমকে বিয়ে করেছি। তার মার খাওয়ার জন্যই আমি তাকে বিয়ে করেছি। ও আমাকে মারলে আমি কেন জানি আরো উত্তেজিত হয়ে পড়ি। তাফিম মাঝে মাঝে রাগ দেখালে বলে আমি আমি বলি সাইকো। আসলে আমি সাইকো না, এটা আমার স্বভাব। এখন স্বভাবটাই যদি সাইকোর লেভেলে পড়ে তাহলে আমি কি করব? আমি তো কোনো মানুষ খুন করিনি, আর খুন করার প্রশ্নই আসে না। মন খারাপের কারণেই তাফিমের সাথে প্রায় অনেক দিন ধরেই শারীরিক সম্পর্ক হচ্ছে না। যে করেই হোক তাফিমকে আবার ঠিক করতে হবে, কিন্তু কিভাবে? এটার জন্যই একমাত্র উপায় হচ্ছে তাফিম নিজেই আমাকে বলবে কি কারণে তার মন খারাপ। ঠিক করলাম, আজকে রাতেই এর একটা দফা রফা হবে। আজকে রাতেই তাফিম রাতের খাবার খেতে চুপচাপ শুয়ে পড়ল। আমি আস্তে আস্তে তাফিমের সাথে প্রায় ঘেঁষেই শুয়ে পড়লাম। আমি বললাম, তাফিম, তাফিম, বলো। তোমার কি হয়েছে? এমন মন মরা হয়ে থাকো কেন? কিছু না। প্লিজ মিথ্যা বলো না। আমার আর ভালো লাগছে না। তুমি যদি এমন মন খারাপ করেই বসে থাকো, আমার কিছুই ভালো লাগে না। তেমন কিছু না, ঘুমাও। না, ঘুমাবো না। আজ তুমি বলবে কি জন্য তোমার মন খারাপ। টাকা পয়সার কোনো সমস্যা, নাকি আমাকে ভালো লাগে না, নাকি অন্য কোনো কারণে তোমার মন খারাপ? এটা বলেই তাফিম আমার দিকে ফিরল, আমার কপালে চুমু খেলো। সত্যি এটা খুব ভালো ছিল। বলল, তোমার উপরে আমি রাগ করতে পারি, কিন্তু মন খারাপ করতে পারি না। তাহলে বলো কেন তোমার মন খারাপ? আমার যা করার দরকার আমি সব করব। তোমার কিছু করা লাগবে না, তুমি শুধু আমাকে ভালোবাসবে। না, তুমি বলো কেন তোমার মন খারাপ, তুমি বলবা। এখন ঘুমাও। আজকে না বললে তুমি ঘুমাতে পারবে না। আচ্ছা। এটা বলেই তাফিমের উপর উঠে বসলাম। বললাম, বলো কি জন্য মন খারাপ? ঠিক আছে বলছি। বলো। তোমাকে বিয়ে করার পর মা বাবা কেমন জানি ভিন্ন হয়ে গেছে, যেন আমি তাদের অপরিচিত, যেন আমি তাদের ছেলে নই। অথচ আমি তাদের ইচ্ছাতে সব করেছি। এখন তারা আমাকে পরিষ্কার করে কিছু বলছে না। আমি কি করেছি, বাবার দোষটা কোথায়? এটা কোনো সমস্যা হলো? আমি আছি না। তুমি তো আছোই। দেখো, তারা আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, এত পর্যন্ত নিয়ে এসেছে। এখন তাদের একটু সেবা যত্ন না করলে নিজের অনেক খারাপ লাগবে। নিশ্চয় কিছু হয়েছে, মা জীবনে এরকম ছিল না। হয়তো বা কিছু হয়েছে। তোমার কি মনে হয় আমি কিছু ভুল করেছি? তুমি কিছুই ভুল করনি। কিছু তো হয়েছে। আমি বুঝতে পারছি। এখন আসল সমস্যা তাফিমের মা বাবার বিপরীতমুখী আচরণ। তাফিমকে কুড়ে কুড়ে খাচ্ছে, যেটা ভালো লক্ষণ নয়। আমি এমনটা আশাই করিনি। আমি ভাবছিলাম তাদের ছাড়া আমাদের সংসার ভালোই যাবে। এখন দেখি আরেক নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। এখন এর সমাধানের পথ হলো তাদের আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এখন ভয় করছে, যদি তাফিম জানে আমি টাকা দিয়ে আমার মা বাবাকে এরকম পরিস্থিতিতে ফেলেছি। আমার কি দোষ? ওরা যদি টাকা না নিত তাহলে কি এমন হতো? আচ্ছা, আমি কি তাফিমকে সত্যি কথা বলে দেব? তাফিম কি করবে? আমাকে আমাকে মারবে নাকি অনেক রাগ করবে? রাগ করলে ভালোই হবে,
যেটা আমার খুব পছন্দ। কিন্তু যদি আবার বেশি বাড়াবাড়ি করে ফেলে, করলে করুক, তাফিমের মা বাবার কাছে গিয়ে মাফ চেয়ে সব ঠিক করে ফেলবো। আর ও মারলো তো আরও মজাই হবে। ভাবলাম বলেই দিই, আসলে ওদের এরকম আচরণের জন্য আমিই দায়ী। তুমি দায়ী মানে? তাদের সাথে তুমি কিছু করেছো? মুহূর্তের মধ্যেই তাফিম রেগে গেল। আমিই বলেছি আমাদের সংসারের মধ্যে যেন তার বাম হাত না ঢুকাতে। এ কথা বলা তুমি কে? তোমাকে এ কথা বলার সাহস কে দিয়েছে? তাফিম রেগে আগুন, ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিল গালে। আমি যেন এটারই অপেক্ষায় ছিলাম। ইস, অনেকদিন পরেই তাফিমের হাতের চর আমার গালে পড়ল। সত্যি অনেক ভালো লাগছে। আচ্ছা, আমি এমন কেন? আমাকে মারলে আমার তো ভিতরে জ্বলে পুড়ে বুকটা চিৎকার করে পুরো ঘর উল্টে ফেলার কথা, আর এখনই বাড়ি থেকে বের হয়ে চলে যাওয়ার কথা। আর আমি তা না করে তাফিমের চর আমি খুব ভালোভাবে হজম করলাম, যেন এটা আমার কাছে কিছুই না। এটার জন্যই আমি অধিক আগ্রহে অপেক্ষা করছি। তাফিম রাগান্বিত কণ্ঠে বলল, তোমাকে ছাদ দিয়ে দিয়ে এতটুকু এনেছি, তোমাকে আর কোনো ছাদ দেওয়া যাবে না? আমার মা বাবাকে তুমি একঘেয়ে বানিয়ে দিয়েছো। আমি কান্না জড়িত কণ্ঠে বললাম, আমি কি করব? ওটাই তো টাকা নিয়েছে। তুমি একবার আমাকে বলেছো আমি আজ পর্যন্ত মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলিনি, আর উনি কোথা থেকে এসেছে? আমার মা বাবাকে শত জুড়ে দিয়েছে। আমি ভাবছিলাম বিয়ের পর শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করলে অনেক অসুবিধা হবে এবং ঝগড়া ঝামেলা লেগেই থাকবে। তাই ভাবছিলাম আমি আর তুমি শুধু একসাথে থাকবো, যাতে কেউ আমাদের মাঝে না আসে। তোমার কি মনে হয় ওরা খুব শান্তিতে আছে? ওদেরও স্বপ্ন থাকে নিজের ছেলের বউয়ের সাথে থাকবে, ঘুরবে, খাবে, একসাথে চলাফেরা করবে। তোমাকে নিয়ে ওরা অহংকার করবে, কিন্তু তুমি তো এসে তাদের উপর শত জুড়ে দিয়েছ। টাকা লোভ কার না থাকে? টাকা লোভ সবারই থাকে। তোমারও তো টাকা লোভ আছে। তুমি ধান্দায় থাকো কিভাবে 1 কোটি টাকাকে 2 কোটিতে রূপান্তরিত করবে। আমার মা বাবার এই অবস্থার জন্য একমাত্র তুমি দায়ী। আমি ভয় পেয়েছিলাম। এরপরে যদি সমস্যা হতো তাহলে তো আমি ছিলাম, প্রয়োজনে আমি একটা ব্যবস্থা করতাম। তাফিম, আমার ভুল হয়ে গিয়েছে। তোমার ভুল আমি মাফ করতে করতে এখানে এসেছি, আর আমি করতে পারবো না। প্লিজ তাফিম, আমি ভয় পেয়েছিলাম। আমি বিশ্বাস করি না। কত টাকা দিয়েছ? 20 লক্ষ। এটা বলার সাথে সাথেই তাফিম আমার গালে আরো একটা চড় বসিয়ে দিল। তাফিম রেগে মেগে আগুন। তুমি আমার সামনে থেকে যাও, নাহলে মার খেতে খেতে মরবা। আমি বাধ্য মেয়ের মতো আরেক রুমেই চলে এসলাম। এসে শুয়ে পড়লাম। আমার মন চাচ্ছে তাফিমের রাগান্বিত শরীরের সাথে নিজের উন্মুক্ত শরীর লাগিয়ে ওকে জড়িয়ে ধরিয়ে ঘুমাতে, কিন্তু এখন কাছে গেলেই ও রাগে আগুন হয়ে যাবে। আয়নার দিকে তাকিয়ে দেখি গালে চরের দাগ বসে আছে। ভাবতেছি ও ঘুমিয়ে গেলে ওর পাশে গিয়ে শুবো। কিছুক্ষণ পর উকে দিয়ে দেখি ও ঘুমিয়ে আছে। আমি চুপচাপ পাই বিছানায় উঠে তাফিমের কম্বলের ভিতরে চলে গেলাম। তাফিম আমাকে ধরে বলল, আমার রাগান্বিত শরীর তোমার কাছে ভালো লাগে? আমি ভয়ে ভয়ে বললাম, হুম। তাফিম আমাকে ছেড়ে দিল, নিজে নর্মাল হলো। আমি বুঝতে পারলাম আমার কাছে সে নিজেকে সঁপে দিয়েছে। আমি আস্তে আস্তেই তাফিমের শার্ট খুলে ফেললাম। তারপর আমি আমার শরীরের কাপড় খুলে ফেললাম। তাফিমের শরীরের প্রত্যেকটা অংশ আমি অনুভব করলাম। এটা সত্যি অনেক ভালো ছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি তাফিম রীতিমতো ঘামছে। আমিও শরীর ভালো করে ধরে দেখি ও ঠিক আছে। আমি ওকে গিয়ে ফ্রেশ করে রান্না বসালাম। তাফিম এখনো ঘুমাচ্ছে। তাফিমকে গিয়ে ডাক দিলাম। ও ঘুম থেকে উঠলো, উঠেই বলল, তাতে রেডি হও, এখনই গিয়ে মাপ চাইবা বাবা মার কাছে। আচ্ছা। কিছুক্ষণ পর তাফিমের মা বাবার সাথেই দেখা করে ওদের কাছেই মাপ চাইলাম। ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। তাদের এই ভুল তাদের ভিতরে কুড়ি কুড়ি খাচ্ছিল। কেন জানি তাদের হাসিটা আমারও খুব ভালো লাগলো। একসাথে মিলে মিশে চলাটাই উত্তম হবে। ওই দিন রাতেই তাফিম আমার সাথে যা করলো তা ইতিহাস হয়ে থাকবে। আমি 2 দিন শোয়া থেকে উঠতেই পারিনি। সব কিছুই তখনও ভালোই চলছিল, কিন্তু আমার 2 মাস ধরে মাসিক হচ্ছে না। কারণটা কি? আমি কি প্রেগনেন্ট? এটা ভাবার সাথে সাথেই শরীরের ভিতর একটা অসাধারণ অনুভূতি কাজ করলো। কিন্তু তাফিম তো এখনো বাচ্চা নেওয়ার অনুমতি দেয়নি, আর ও এরকম সিদ্ধান্ত এখনো নেয়নি। বিয়ের আগে এরকম শারীরিক সমস্যার সম্পর্ক ছিল না কারোর সাথে আমার। যা হওয়ার তাফিমের সাথেই হয়েছে, কিন্তু কবে কখন হয়েছে যদি তাফিম জানতে পারে কি ভাববে? তার আগেই প্রেগনেন্সি টেস্ট করাতে হবে। প্রেগনেন্সি চেক করলাম, যেটা ভাবলাম সেটাই হলো, আমি প্রেগনেন্ট। এখন আমার ভিতরে অনেক খুশি খুশি লাগছে। আরেক দিকে ভয় হচ্ছে তাফিম কি বলবে। সে নিশ্চয়ই বলতে হবে আমি পরকীয়া করেছি,
আমার মনে একটু হালকা হলো, কারণ মা বাবার সাথে ঝামেলা ছিল, তা মিটমাট হয়ে গেছে। এখন প্রতিদিন মা একবার হলো আমাদের বাসায় আসে, মাঝে মাঝে রান্না করে দিয়ে যায়। এদিকে লিমার সাথে আমার সম্পর্ক ভালো হয়ে গেল। মাঝে মাঝে আমার জন্য অনেক কিছু নিয়ে আসে। অবশ্যই ফাঁকে একদিন আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম। আমার ভিতরে লিমার জন্য তেমন কিছু ফিল হচ্ছে না। এখন চাঁদনির সাথে থাকার সময় আমি লিমাকে ফিল করি। লিমার মিষ্টি নরম গোলাপি ঠোঁট, মন মাতানো হাসি, চাঁদনির সাথে সময় কাটানোর সময় লিমার কথাগুলো মনে হয়। আরও বেশি উত্তেজিত হয়ে পড়ি। তার মানে আমিও কি সাইকো? এখন যদি এই স্বভাবটা যদি সাইকো লেভেলে পড়ে যায়, তাহলে আমার কি কিছু করার আছে? কিন্তু চাঁদনির চালাক চোখ সেটা ধরে ফেললো, আমাকে লাথি দিয়ে বলেছিল, বল, কার কথা চিন্তা করে আমার সাথে এরকম উত্তেজিত? বল কুত্তা, বল, বল কোন মেয়ে? এই মেয়েকে আমি সূর্যের আলো দেখতে দিব না। কেউ না, একমাত্র তুমি আমার কাছে সবচেয়ে সুন্দরী নারী। তোমাকে ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারি না। এটা বলাতে চাঁদে কিছুটা শান্ত হলো। ভাবলাম যেটা আছে সেটা নিয়ে খুশি থাকি। কেন, চাঁদি কি কম সুন্দরী? দরকার হলে তাকে আরো সুন্দরী বানাবো। ভাবলাম এখন হয়তো বাচ্চা নেওয়ার টাইম হয়ে গিয়েছে, সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এখনই সময় লিমার সাথে কথা বলা কমিয়ে দিতে হবে। একদিন অফিস থেকে এসে দেখি চাঁদি বাসায় নেই। ফোন করলাম, ফোন ধরছে না। ভাবলাম কোনো কাজে গেছে, নিশ্চয় আটকে গেছে। কি এমন কাজ আমাকে বলল না। ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকলাম। বাথরুম থেকে বের হয়ে মোবাইল ধরে দেখি চাঁদির মেসেজে। চাঁদি বলল, বাবু আমার আসতে একটু লেট হবে, আজ আমার একটা টক শো আছে, তুমি খেয়ে নাও। আম্মা বোধহয় রান্না করে দিয়ে গেছে। আমি মেসেজে রিপ্লাই দিলাম, আচ্ছা সুইট হার্ট। দেখি চাঁদনি ভালোবাসা রিয়েক্ট দিয়েছে। আমি ভাবলাম দেখি চাঁদনি টকশোতে কি বলে। টিভিটা ছিঁড়ে বসলাম। কোন টিভি চ্যানেল টকশো করবে? আমাদের কোম্পানি পেজ থেকে বের করলাম জনপ্রিয় টিভিএন চ্যানেল। আমি ওই চ্যানেলে গেলাম। দেখি এখন টকশো শুরু হয়নি, শুরু হতে আরো 10 মিনিট আছে। ভাবলাম খেয়ে নেই, 10 মিনিটে তাড়াতাড়ি কিছু খেয়ে নিলাম। তারপর বিছানা শুয়ে পড়লাম দেখার জন্য। দেখি শুরু হচ্ছে না। প্রথমে যে উপস্থাপন করে সে কিছুক্ষণ উপস্থাপন করলো, তারপর চাঁদনির দিকে ক্যামেরা ঘোরালো। আবার চাঁদিকে দেখেই মাথায় রাগ উঠে গেল। দেখি এক খোলামেলা পোশাক পরেছে। আচ্ছা ও যে মুসলিম সেটা কি ভুলে গেছে? একটা হাতাকাটা ব্লাউজ পরেছে ম্যাচিং করে, ভালো হাই কোয়ালিটি দিয়ে। দেখলে তা উরু সবকিছু দেখা যাচ্ছে, তার নাভের নিচ বোঝা যাচ্ছে। আমি ফেসবুকে ঢুকে দেখি 30,000 মানুষ লাইভ দেখছে। অনেকে অনেক কমেন্ট করেছে। কিছুজন এমন কমেন্ট করেছে ম্যাডামকে খুব সেক্সি লাগছে। এমন আরও অনেক কমেন্ট করেছে ম্যাডাম আমার ক্রাশ। কতজন আবার ভালো ভালো কমেন্ট করেছে। আবার কতজন অনেক নোংরা কমেন্ট করেছে। আমার মতে সেগুলো তার ড্রেসের কারণে। আমি নিশ্চিত এটা ইচ্ছে করে করেছে আমাকে রাগানোর জন্য। আমাকে রাগিয়ে ও কি মজা পায়? আসলে ওর ভিতরে সমস্যা আছে। দেখি টকশোতে একসময় উপস্থাপিকা জিজ্ঞাসা করলো বিয়ে করেছেন কিনা। চাঁদনি বলল, করেছি। উপস্থাপিকা বলল, আপনি এত বড় একটা মানুষ, আপনি বিয়ে করলেন অথচ আমরা কেউ জানি না। সত্যি আমাদের দুর্ভাগ্য। তা কে সেই ভাগ্যবান মানুষ? তার পরিচয় কি দেওয়া যায়? দেওয়া যায়, কিন্তু তার অনুমতি লাগবে। সেই জন্য এখন পারছি না। আচ্ছা ঠিক আছে, তার সম্পর্কে কিছু বলেন। এই ধরনের সে কেমন মানুষ, আচরণ কেমন? আমার কাছে সবচেয়ে ফেভারিট মানুষ উনি। ওনার মতো কোনো মানুষকেই আমি মিলাতেই পারি না, আর মিলানোর ইচ্ছাও নেই। আমি মনে করি আমি তার কাছে আমি হ্যাপিই আছি। এখন আমরা দেখব জনপ্রিয় চাঁদ কোম্পানির সিও মিসেস চাঁদনি আমার প্রশ্নের উত্তরে কি বলেন। আমার প্রশ্ন হচ্ছে, মনে করেন একদিকে আপনার হাজবেন্ড আর একদিকে আপনার ভিশাল কোম্পানি, এখন আপনি কাকে বেছে নেবেন? চাঁদি কোনো দ্বিধা ছাড়া বলে ফেলল, আমার হাজবেন্ড। ওয়াও, ভেরি নাইস। এমন কঠিন প্রশ্নের উত্তর খুব সহজেই দিয়ে ফেললেন। এখন বুঝতে পারছি আপনি কেন আপনি এই কোম্পানি সিও। বিরতির আগে আমার লাস্ট প্রশ্ন। বলেন। এখন মনে করেন আপনি সব ছেড়ে আপনার হাজব্যান্ডের কাছে ছুটে আসলেন। এখন যদি আপনার হাজব্যান্ড আপনাকে ছেড়ে দেয়, তখন আপনি কি করবেন? চাঁদনি মুচকি হেসে বলল, যদি ছেড়ে দেয়, যদিও কোনো অপশনই আমি রাখবো না। আমি যে ভুলগুলো করেছি, যদি এই ভুলগুলো অন্য কোনো গৃহিণীর ঘরে হতো, তাহলে এতদিনেই হয়তো ঘরে আগুন জ্বলতো। ওয়াও, ভেরি ইন্টারেস্টিং। তার মানে সব মিলিয়ে আপনি ভালো আছেন। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, দেখা হবে একটু পর। আমি ভাবলাম যাক ভালোই বলল। এখন কে জানে চাঁদনি মনে কি আছে। আচ্ছা দেখি আর কি বলে। কিন্তু আজকে চাঁদনি খবর আছে। বিরতির পর তারা আবার কথা শুরু করলো। কিভাবে এত দূর আসলো, কিভাবে এত কঠিন কাজগুলো সফল হলো, আরো অনেক কিছু। লাস্ট প্রশ্ন ছিল উপস্থাপিকার, আচ্ছা আপনি কোনো ভুল করলে কি আপনার হাজবেন্ড আপনাকে মারে? মারে, কারণ আমি বলে দিয়েছি
আমাকে মারো, তবু আমাকে ছেড়ে যেও না। ওয়াও, কে সেই ছেলেটা? আমার এখনই তার সাথে দেখা করতে মন চাচ্ছে। আচ্ছা, আগামী কোনো প্রোগ্রামে কি আপনার হাজবেন্ডকে নিয়ে আসা যাবে? আসলে এটা বলতে পারবো না, কিন্তু ও যদি আসতে চায় তাহলে আমি আবার দেখা হতে পারে। ধন্যবাদ জানাচ্ছি চাঁদ কোম্পানির সিও মিসেস চাঁদনিকে, যিনি এতক্ষণ আমাদের সময় দিয়েছেন। নিশ্চয়ই অনেক ব্যস্ত মানুষ। আমার দেখা মতে আপনি একজন সত্যিকারের সাকসেস মানুষ। এত অল্প বয়সে আপনি সাকসেস হয়ে গেলেন। আসলে সাকসেসফুল হওয়াটা সহজ, কিন্তু সাকসেসফুলটা ধরে রাখা কঠিন। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সাথেই কাজ করেছেন। সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আমার প্রাণীর প্রিয় হাজবেন্ডকে। তিনি আমাকে শ্রম দিয়ে, মেধা দিয়ে সব সময় আমাকে হেল্প করেছেন, আর সবচেয়ে বেশি আমাকে ভালোবাসা দিয়েছে। দোয়া করি আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দেন। আমিন। উপস্থাপিকা লাস্টে উপসংহার টেনে প্রোগ্রাম শেষ করলো। আমি জীবনেও যাব না। আমি মোবাইলে ঢুকে দেখি 1 মিলিয়ন ভিউজ হয়েছে। আধা ঘন্টায় এত মানুষ দেখেছে, তার মানে চাঁদদিকে আগে থেকেই মানুষ ফলো করত। সবাই বোধ হয় এমন একটা টকশো অপেক্ষায় ছিল চাঁদের সম্পর্কে কিছু জানতে। এখন আমার প্রশ্ন হলো, ও কেন আগে আমাকে বলে নাই? ও টকশো আছে আর ডেসে 12টা বাজিয়ে দিয়েছে। আচ্ছা, পড়তো একটা মিল রেখে পড়তো। ও আজকে বাসায় আসুক, ওর খবর আছে আজকে। এমন সময় দরজা কে যেন টোকা দিল। আমি দরজা খুলে দেখলাম একজন ইয়াং বয়সী এক মহিলা দাঁড়িয়ে আছে। আগে পরে এই বাসায় দেখছিলাম। মহিলা বলল, আপনার বউ কি এখন টকশো করছে? হ্যাঁ। আপনারা এত বড় একটা কোম্পানির মালিক, অথচ আপনারা জানেনই না। আমাদের কি দুর্ভাগ্য। প্লিজ ভাইয়া, একটা সেলফি তুলেন। আমার সাথে তো সেলফি তুলে কোনো লাভ নেই। একটু পর আমার ওয়াইফ আসবে, আসলে ওনার সাথেও তুলবেন। আচ্ছা, আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করব। আপনার ইচ্ছা। এই বলে আমি দরজা লাগিয়ে দিলাম। জাবাল আরেকটা ঝামেলা এসে ভিড়ল। আমি দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার দরজায় কলিং বেল টিপ দিল। ভাবলাম এবার যদি উনি হয় তাহলে কি বলি ফেলি, তার কোনো ইয়াত্তা নেই। দরজা খুলে দেখি চাঁদনি ক্লান্ত শরীর নিয়ে ঘরে প্রবেশ করলো। আমি দরজা লাগিয়ে দিলাম। এসে বিছানায় শুয়ে পড়লো। আমি তার কাছে গিয়ে তার শাড়ি ধরে বললাম, এটা কোনো শাড়ি পরেছ? ওরা দিয়েছে? তুমি না করলে ওরা কিভাবে দিবে? এটা দিয়েছে, ভিতরে সবকিছু বোঝা যাচ্ছে। কই দেখি, আমি খেয়াল করি নাই। খেয়াল করবে না কেন? দেখো মানুষ কত বাজে বাজে কমেন্ট করেছে। সরি বাবু, আমার ভুল হবে না। আর কোনো টকশোতে আমি যাচ্ছি না। রাখো তোমার টকশো, আমি তোমার সাথে থাকছি না। যেখানে খুশি চলে যাব। দরকার হলে লিমাকে। কি লিমা? লিমাকে কি করবি কুত্তা? বল। এই ছিল ও তোর মনে? তার মানে আমার সাথে শারীরিক মিলনের সময় তুই লিমার কথাই মনে করে এগুলো করিস? ছি ছি, আমি তোকে মন থেকে ভালোবেসেছিলাম। আমি মনে মনে ভাবলাম, যা শালা, চাঁদের সাথে ফিক রাখ দেখাচ্ছিলাম, ভুলে মুখ থেকে লিমার কথা বেরিয়ে গেল। এখন ঠেলা সামলাও। কি করি এখন? এখন চাঁদি বক বক শুনতে শুনতে রাত পার করো। ভালোই হলো, সবসময় তো আমি চাঁদের উপর রাগ দেখাই, আজকে দেখি ও কি করে। আমি বললাম, আরে মজা করেছি। না মজা না, তোর মুখ থেকে ভুলেই সত্যি কথা বের হয়ে গিয়েছে। বল, কতবার ডেট করেছস? রুমেও গিয়েছিস নিশ্চয়ই। আমারই ভুল হয়েছে। ওই কুত্তিটারই কি জন্য যে এই চাকরিটা দিলাম। সত্যি বলছি, আমি তার সাথে কোথাও যাইনি। আমি সিসিটিভি ফুটেজ চেক করেছি। আমার অনুপস্থিতিতে তুই অনেক কথা বলেছিস তার সাথে। তোমারই দোষ, তুমি তো তার টেবিলের সাথে আমার টেবিল দিয়েছ। কারণে অকারণে শুধু আমার সাথে বকবক করে। এখন আমি কি করব? মিথ্যা বলিস না কুত্তা। তুই আমার সাথে ওইসব করার সময় লিমার কথা চিন্তা করিস? দেখে চাঁদে রেগে মেগে আগুন। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম, না জানি কি করে ফেলে। তোমার মতো সুন্দরী নারী আমি জীবনেও পাইনি। তার মানে এর আগে তুই অন্য মেয়ের সাথে এসব করেছিস? যা শালা, কি বোঝাতে গিয়ে কি হয়ে গেল? চাঁদনি আবার বলল, আমি সবার সামনে তোর কত প্রশংসা করলাম, আর তুই তলে তলে এগুলো করিস? বিশ্বাস করো চাঁদনি, আমি তেমন কিছুই করিনি। তোর এই মুখ দিয়ে আমার নাম মুখেই আনবি না। তোর এই মুখ আমি দেখতেই চাই না। চলে যা আমার সামনে থেকে। আমি কোনো কথা না বলে চুপচাপ বাইরে চলে আসলাম। দেখে চাঁদনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ধুর, কোথা থেকে কি হয়ে গেল? এখন চাঁদনি কি করবে? ধুর, ভালো লাগে না। এখন যে করেই হোক চাঁদিকে বোঝাতে হবে আমি লিবার সাথে তেমন কিছুই করিনি। আমি আস্তে আস্তে চাঁদের পাশে গিয়ে বসলাম। আমি বললাম, চাঁদনি, আমি সত্যি বলছি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারি না। আমার সব ভালোবাসা তোমার। চুপ কুত্তা, চুপ। চাঁদনি, আমাকে বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসার কোনো কমতি রাখিনি। দেখে চাঁদনি আমার দিকে ফিরল। দেখি তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বুঝতে পারছি চাঁদের ভিতরে আঘাত লেগেছে। আমি চাঁদে হাত ধরলাম,
হাত ধরে চুপে খেলাম। চাঁদি কেঁদে কেঁদে বলল, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, কারণ তোমার রাগ আছে। যার রাগ নেই সে কোনো সময়ে অন্যকে ভালোবাসতেই পারে না। তোমার রাগের কারণেই আমি তোমাকে এত ভালোবাসি। ভালোবাসার চেয়ে তোমার রাগটা আমার কাছে সবচেয়ে বেশি দামি। তুমি জানো, তুমি যখন আমার উপর রাগ করো তখন আমার অনেক ভালো লাগে। তোমার রাগের জন্যই আমি তোমার পিছু ছাড়ছি না। বলো, তুমি আর কখনো লিমার আশেপাশেই যাবে না। লিমাকে আগামীকাল আমি ট্রান্সফার করে দেব। হাতে ঠোঁটের ইশারা দিয়ে বলল, এখানে যত খুশি দাও। এটা বলে চাঁদের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। সে কি অসাধারণ মুহূর্ত। চাঁদনি আমার এক ঠোঁট কামড়ে ধরল। অনেকক্ষণ চলে গেল। আদার শব্দ কানে আসতেই আমরা হুশে আসি। আমি আস্তে আস্তে চাঁদনিকে ছেড়ে দিলাম। চাঁদনি হাঁপ ছেড়ে বলল, যাই দেখি খাবারের কি ব্যবস্থা। চাঁদনি এমন ভাব ধরেছে যেন কিছু হয়নি। আমি বললাম, ওই যে বাথরুম, গিয়ে গোসল করো। আমি বাইরে থেকে খাবার নিয়ে আসি। আজ রাতে তোমাকে একটা সারপ্রাইজ দিব। না, এখন দাও। না, রাতে। তার আগে ফ্রেশ হয়ে নতুন কাপড় চোপড় পরো। রাতে তোমাকে একটা সারপ্রাইজ দিব। আচ্ছা। আমি বাইরে থেকে বার্গার, পিৎজা, বিরিয়ানি কিনে নিয়ে আসলাম। আর চাঁদনির জন্য আইসক্রিম কিনে নিয়ে আসলাম। ঘরে ঢুকে দেখি চাঁদনি একটা নতুন শাড়ি পরেছে। তার শরীর থেকে মিষ্টি একটা গন্ধ ভেসে আসছে, যেটা আমাকে একেবারে মাতাল করে দিচ্ছে। দুজনে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে চাঁদনিকে এক ঝাটকায় কোলে তুলে নিলাম আর পাগলের মতো কিস করতে লাগলাম। চাঁদনিকে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। 1 ঘন্টা পর চাঁদনি শান্ত হলো আর খুশিতে বলতে লাগলো, বাবু, আমরা বেবি নিচ্ছি। সেই খুশিতে চাঁদনি আমাকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। আমি বললাম, এটাই তোমার সারপ্রাইজ? খুশি হওনি? অনেক। এভাবে 15 দিন চলে গেল। একদিন অফিসে বসে কাজ করছিলাম। চাঁদনি তখন অফিসে নেই। লিমা কোথা থেকে জানে আসলো আর বলল, আপনার সাথে কিছু কথা ছিল। জি বলো। এখানে না। না, তোমাকে এখানেই বলতে হবে। না, এখানে না, বাইরে কোনো রেস্টুরেন্টে চলেন। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি বের হন। বুঝতে পারলাম না কি হলো, এমন করছে কেন। চাঁদনি যদি আবার লিমার সাথে দেখে তাহলে আমার খবর আছে। লিমা একটা রেস্টুরেন্টে ঢুকে এক টেবিলে নিয়ে বসলো। আমি জানি আপনার বউ আছে, কিন্তু আমার আপনাকে ভালো লাগে, আপনাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে চাই। হোয়াট দা, তোমার মাথা গেছে? আমার বউ আছে। আর জানো সে কে, তার ক্ষমতা জানো? এসব দেখিয়ে লাভ নেই। আমি আপনাকে চাই, আপনাকেই ভালোবাসি। দেখো লিমা, তুমি অনেক দূর থেকে এসেছো। এলাকা নিশ্চয়ই তোমার অনেক নাম ডাক। মা বাবার পছন্দের মতো কাউকে বিয়ে করো। আমার এই ভেজালের ভিতরে এসে নিজের জীবনটাকে নষ্ট করো না। আমি আপনাকে চাই, এসব আমি বুঝি না। আমার ভিতরে কি পেলে? আমাকে চাও? না আছে আমার টাকা পয়সা, না আছে আমার কোনো ভালো বাড়ি। আমার যা কিছু আছে সব চাঁদনির। এত কিছু আমি বুঝি না, আপনাকে আমি চাই। বাচ্চা মেয়ের মতো কথা বলো না। আমি যাচ্ছি। বাচ্চা মেয়ে না আমি। আসলে কি জানেন, আমি আপনাকে দেখে কন্ট্রোল করতে পারি না। প্রতি রাতে আপনাকে কল্পনা করে আমি উত্তেজিত হয়ে পড়ি। প্লিজ, বিয়ে না করলে একটা রাত আমার সাথে কাটান। আমি ঠাস করে লিমার মুখে চর বসিয়ে দিলাম আর রাগে বললাম, তোমার মাথায় গেছে। তোমার তাড়াতাড়ি ডক্টর দেখানো উচিত। আমাকে মারো, আরো মারো, তবু আমার ইচ্ছা পূরণ করে যান। চুপ, আমি গেলাম। তোমার কথাবার্তা আমার মাথায় ধরছে না। এই বলে আমি ওখান থেকে চলে আসলাম। আরে, এ তো দেখে চাঁদনি ক্যাটাগরি। আমার সাথে এগুলো কি হচ্ছে? সত্যি ভিতর থেকে লিমার জন্য আমার কোনো ফিল হয় না। যদি একটু ফিল হতো তাহলে আমি এত কঠোর হতাম না। আমি চাঁদনিকে এখনই ফোন করলাম। ফোন ধরলে আমি বললাম, কোথায় তুমি? কি হয়েছে? তোমারে যেটা বলছি সেটা করো। আচ্ছা, আমার প্রিয় যেহেতু বলেছে, আমি আর না করতে পারি। আমি এক্ষুনি চাকরি নট করে দিচ্ছি। আমি ফোন কেটে দিলাম। দূর, ভাল লাগে না আর। এমন নোংরা প্রস্তাব কিভাবে দিতে পারলো লিমা? আমি তো তাকে ভালোবেসেছিলাম। আমারই দোষ। কি জন্য যে আমি সময় দিয়েছিলাম। ও যদি চাঁদির মতো হয়ে থাকে তাহলে আমার পিছু কখনো ছাড়বে না। এখন যে করেই হোক লিমাকে আমার থেকে দূরে রাখতে হবে। এটা যদি আবার চাঁদি জানে তাহলে আমার খবর আছে। আর লিমাকে কি করবে আল্লাহ জানে। আমি আবার অফিসে গেলাম। এখন চাঁদি অনুপস্থিতিতে আমি চাঁদের টেবিলে বসে আছি। ভাবটাই অন্যরকম। দেখে এক সুন্দরী তরুণী আমার অফিসে ঢুকলে আমি স্বাগত জানালাম। আমি জানতাম একজন আসবে, কিন্তু কে আসবে সেটা জানতাম না। চাঁদনি আমাকে ফোন করে দিয়ে বলেছিল, মেয়েটা এত সুন্দরী যে তাকে থাকতে মন চাচ্ছে। কিন্তু আমার মাথায় এটা আছে যে আমারও বউ আছে। দেখার ইচ্ছে হলেই একমাত্র তাকে দেখব, মন ভরে দেখব। আমি মেয়েটার দিকে না তাকিয়ে কোনোরকম মিটিংটা শেষ করলাম। আমি আমার আর চাঁদনি একসাথে তোলা ছবিগুলো ওদের দিকে ঘুরিয়ে দিলাম। মেয়েটা বোধহয় বুঝতে পারলো আমি বিবাহিত, তাই নাটক বাদ দিয়ে সোজা কাজের কথায় আসলো। মিটিং শেষ করে মেয়েটি চলে গেল। আমি বাড়ির দিকে রওনা হলাম। কিছুক্ষণের ভিতরে বাসা পৌঁছে গেলাম।
গিয়ে কলিং বেলে টিপলাম। কিছুক্ষণ পর চাঁদনি দরজা খুলে দিল। আমি দেখি চাঁদনি 2 হাত পা কাঁপতেছে, হাতে রক্ত আর টুকরে টুকরে কাঁদতেছে। আমি ভেতরে ঢুকলাম। ঢুকে যেটা দেখলাম সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি যেন কয়েক সেকেন্ডের জন্য পৃথিবী থেকে হারিয়ে গেলাম। আমার মাথা যেন চক্কর দিল। আমি মাটিতে বসে পড়লাম। দেখি লিমা রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে, মাথা দিয়ে অনবরত রক্ত পড়ছে। আমি রাগে লুক নিয়ে চাঁদের দিকে তাকালাম। আমি তাড়াতাড়ি গিয়ে লিমার পালস চেক করলাম। দেখি লিমা আর এই পৃথিবীতে নেই। কি করলি তুই এটা? লিমাকে মেরে ফেললি? আমি কিছু জানি না, আমি বলতে পারবো না কি হয়েছে। আমি আরো 2টা চর দিলাম চাঁদনিকে। সে গিয়ে দেয়ালে মাথা ঠেকালো, মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। আমার মাথায় তখন রক্ত টকবক করছে। মন চাচ্ছে এখনই চাঁদনিকে গলা টিপে মেরে ফেলি। চাঁদনি পুলের উপরে কাঁদতে লাগলো। আমি কি করব কিছু বুঝতে পারছি না। আমি চাঁদনিকে আবার আঘাত করলাম, আবার চর মারলাম। আমি যেন এখন আমার হুঁশে নেই। আমি চাঁদনির গলা টিপে ধরলাম। আমি বলতে লাগলাম, তোর মতো দানবের কোনো বেঁচে থাকার অধিকার নেই। মর, তুই মর। তোরে বাঁচিয়ে রাখলে তুই আরো মানুষ খুন করবি। চাঁদনি চাপা গলায় বলতে লাগলো, তোর আশেপাশে যে আসবে তারা প্রত্যেকেই মরবে। পৃথিবীর কোনো মেয়ে তোকে ভালোবাসার যোগ্যতা রাখে না। তোরে ভালোবাসার যোগ্যতা একমাত্র আমি, তোর যোগ্য কেউ না। সেজন্য তোকে এই পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছি, যাতে তুই আর কাউকে খুন করতে না পারিস। মত, তুই দানব, তুই দজ্জাল। তোর মতো দানবকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। এই কথা বলে আমি চাঁদনির গলায় সজোরে চাপ দিলাম। চাঁদনি আমার হাতে একটু শক্ত দিয়ে সরিয়ে বলল, আমি মারা যাচ্ছি তাফিম। মরার আগে আমি বলে যাই, আমার মতো ভালোবাসা তোকে কেউ দিবে না। তোর এই নোংরা ভালোবাসা আমার দরকার নেই। আমি আবার জোরে জোরে তার গলা চেপে ধরলাম। চাঁদনি বিড়বিড় করে কি জানি বলছে। তার কথাটা আমার কানে আসলো। আমি আমি প্রেগনেন্ট। আমি সাথে সাথে তার গলা ছেড়ে দিলাম, কিন্তু মনে হয় ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। আমি বললাম, চাঁদনি, চাঁদনি, এই চাঁদনি। কয়েক সেকেন্ড পর চাঁদনি বড় একটা নিঃশ্বাস নিল আর কাঁদতে লাগলো। চাঁদনি বলল, আমি বেঁচে আছি, ছাড়লি কেন কুত্তা? আমাকে মেরে ফেল। নিজের ভালোবাসার মানুষের হাতে মরতে পেরে আমি সৌভাগ্যবান মনে করতাম। কি বললা? তুই প্রেগনেন্ট? হুম। 15 দিনের ভিতরে কিভাবে প্রেগনেন্ট তুই? নিশ্চয় অন্য কারোর সাথে রাত কাটিয়েছিস। না, এটা তোমার বাচ্চা। আমি কিভাবে বিশ্বাস করব এটা আমার বাচ্চা? 15 দিনের ভিতরে কিভাবে প্রেগনেন্ট তুই? বিয়ের কিছুদিন পর মনে আছে তুমি একবার অসুস্থ হয়েছিলে? তখন আমি আমি তোমার সাথে এসব করেছি। পরে পিল খাইতেই মনে নাই। আমি খেয়াল করার চেষ্টা করলাম। না, চাঁদনি ঠিকই বলেছে। আমি তো সম্পূর্ণ হুঁশে ছিলাম। তুমি এটা আগে বলবা না? কি করছিলাম আমি? এটা নিজ হাতে আমার বাচ্চাকে খুন করতেছিলাম। কোথায় আমার বাচ্চা? এই যে এইখানে। সরি চাঁদনি, আমি হুঁশে ছিলাম না। জানি না আমার কি হয়েছিল। আমি চাঁদনিকে কোলে নিয়ে বিছানা শুয়ে দিলাম। তার মাথা ব্যান্ডেজ করে দিলাম। গলা লাল হয়ে গিয়েছে। আর 1 সেকেন্ডের ব্যবধানে চাঁদনি পৃথিবী থেকে বিদায় নিত, আর আমি আজীবন জেলে ভাত খেয়ে মরতাম। কিন্তু আমি তাকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না, কারণ সে একজন মানুষকে খুন করেছে। এখন লিমার কি হবে? আমি চাঁদনির গলায় নরম কাপড় পেঁচিয়ে দিলাম। চাঁদনি বলল, আমি তোমাকে কিছুই মনে করিনি, উল্টা আমার খুব ভালো লাগছে। আমি ভাবলাম কি সাংঘাতিক মেরে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে। এখন বলছে তার আবার ভালো লাগছে। চাঁদনি আবার বলল, আমি বুঝতেই পারিনি আমি মারা যাচ্ছি। উল্টা আমার এমন রাগান্বিত মুখ দেখে আমি আরো বেশি উত্তেজিত হচ্ছিলাম। চুপ! আর 1 সেকেন্ডের জন্য সবকিছু শেষ হয়ে গিয়েছিল। এখন লিমার কি করব? আমার একজন লোক আছে যে এসব করতে উস্তাদ। তার মানে তুমি আগে পরে খুন করেছো? আরে না, আমি একজন লোক রেখেছি যে সব সময় আমার কোম্পানির উপর গোয়েন্দাগিরি করে। কোনো ভুল হলে সাথে সাথেই আমার কাছে খবর দেয়। তোমাকে নিয়ে যে লিমা রেস্টুরেন্টে গিয়েছিল, কি কি বলেছে সব আমি এখান থেকেই দেখেছি। তার মাধ্যমে তারে বললে সে যদি তোমার বিরুদ্ধে গিয়ে সব বলে দেয়? সেটা তো ভেবেই দেখিনি। তাকে বলা যাবে না। আমি কিছু একটা ব্যবস্থা করছি। আচ্ছা। চাঁদনি, মনে রেখো, তোমার এই কাজের জন্য তোমাকে কোনো সময় মাফ করবো না আমি। এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। যে কোনো শাস্তি আমি মাথা পেতে নিব। আমি লিমার বডিটা উঠিয়ে একটা কালো পলিথিনের ভিতরে ঢুকিয়ে দিলাম। তারপর অন্ধকার হলে গাড়িতে উঠিয়ে নিয়ে দূরে জঙ্গলের ভিতরে কবর দিয়ে আসলাম। এসে পুরো বাড়ি চেক করলাম কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা। ভাগ্য ভালো যে কোনো সিসিটিভি নেই। বাসায় গিয়ে চাঁদিকে বললাম, লিমার ক্ষতিপূরণ কত দিবা? যত প্রয়োজন। তোমার কি মনে হয় লিমার মা স্মার্টফোন বুঝে? লিমার মোবাইল চেক করলেই বলা যায়। আমি লিমার মার নম্বরে একটা মেসেজ দিলাম, মা, আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। আর কখনো আমাকে দেখতে পাবা না। তোমাদের জন্য কিছু টাকা রেখেছি, এটা থেকে খরচ করো।
আমাকে খোঁজার চেষ্টা করো না, এটা মেসেজ করে দিলাম। আর লিমার অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা দিয়ে দিলাম। এখন ভয় করছে লিমার মোবাইলের লাস্ট লোকেশন এই বাসা দেখাচ্ছে। লিমার বাড়ির মানুষ যদি মামলা দায়ের করে তাহলে পুলিশ আসতে পারে, তখন দেখি কি হয়। আমি প্রায় 1 সপ্তাহ ধরে ঘুমাতে পারি না চাঁদনির আমার কাজের জন্য। এদিকে চাঁদনি দিব্যি সবকিছু করছে যেন কোনো এক যুদ্ধে সে জয়লাভ করেছে। কিছুদিন পর পুলিশ আসলো আমাদের বাসায়। আমি এমন ভাব ধরলাম যেন কিছু যাই না। চাঁদনিকে সব শিখিয়ে দিয়েছিলাম কি কি বলতে হবে। চাঁদনিকে দেখে পুলিশ জিজ্ঞেস করার তো দূরের কথা, সালাম দিয়ে কুল পায় না। তারপর আর পুলিশ আসেনি। আমরা বাসা চেঞ্জ করলাম, নিজস্ব একটা বাড়িতে উঠলাম। কিন্তু চাঁদনি এমন কাজ আমার ভিতরে কুরে করে খাচ্ছিল। আমি চাঁদনিকে বলেছিলাম পুলিশের কাছে ধরা দিতে। চাঁদনি কোনো জবাব দেয় না। কিন্তু আমার এরকম অবস্থা দেখে চাঁদনি বলেছিল বাচ্চা হলে বাচ্চাকে বড় করে তারপর নিজের পাপের প্রায়শ্চিত্ত করবে। ঠিকই কিছুদিন পর আমাদের একটা মেয়ে হয়েছে, দেখতে পুরো তার মায়ের মতো। কিছুদিন পর আমি তার প্রায়শ্চিত্ত কথা মনে করিয়ে দিলাম, কিন্তু চাঁদনি কোনোভাবে রাজি হচ্ছিল না আমাদের ছেড়ে যেতে। তারপর আমি তার উপর মানসিক চাপ শুরু করে দিলাম। অবশেষে ও রাজি হলো। তখন চাঁদনি বাংলাদেশের একজন সাকসেসফুল বিজনেসম্যান। এমন সময় মানুষ যদি জানতে পারে এ কুকর্মের কথা, তখন কি একটা অবস্থা হবে। চাঁদনি সব জেনে শুনে আমার আর লামিয়ার কথা চিন্তা করে চাঁদনি পুলিশের কাছে ধরা দিল। ভাবছিলাম অনেক কঠিন শাস্তি হবে, কিন্তু কিছু হলো না। একে তো স্বেচ্ছায় ধরা দিয়েছে, তার উপর আবার এত বড় বিজনেসম্যান, যার কারণে মাত্র 1 বছরেও জেল দিয়ে দিল। 1 বছর লামিয়া অনেক বড় হয়ে গেল। লামিয়া কিছুদিন পর পর তার মায়ের সাথে দেখা করার জন্য চলে যেত, আমিও না করতাম না। 1 বছর পর চাঁদের জেল থেকে ছাড়া পেল। আমি তার কোম্পানি তার হাতে বুঝিয়ে দিলাম। জেল থেকে ছাড়া পর দিন রাতে চাঁদনিকে জড়িয়ে ধরে শুয়েছিলাম। চাঁদনি শুধু বলেছিল এক মুহূর্ত বাদ নেই যেখানে আমার আর লামিয়ার কথা চিন্তা করেনি। আমাদের কথা মনে পড়লে সময়ের জন্য তাড়াতাড়ি চলে যায়। এরপর থেকে আর তেমন বড় কোনো সমস্যা হয়নি। কিন্তু অভ্যাস তো অভ্যাস। আমার রাগ না দেখলে তার ঘুম আসে না, তাই সে প্রতিদিন উল্টাপাল্টা কাজ করে আমার রাগ দেখার জন্য। তার উপর ফেক রাগ দেখিয়ে শান্ত করি। একটা জিনিস ভালো, ও শুধু রাগ দেখার জন্য পাগল হয়ে থাকে। অন্য কারো রাগের উপর যদি আকর্ষণ বোধ করত তাহলে জানি কত পুরুষ পাল্টাতো কে জানে। কিন্তু চাঁদনি ভালোবাসা কোনো কমতি ছিল না। আপনারা বুঝতেই পারছেন সে আমাকে কতটা ভালোবাসে, যার কারণে একটা মানুষকে খুন করতে পারে। তাই আমি বলতে পারি চাঁদনি সবার থেকে অন্যরকম। তো বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্ত। তো আগামী গল্প আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।